আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলে যাচ্ছি প্রথম ঘটনায়। ঘটনা শুরুর আগেই বলি, সেদিন খুব ভোরে ফজরের ওয়াক্তে নামাজ পড়ার জন্য ওঠেন আকবর আলী সাহেব, গভর্নমেন্ট অফিসার। এবং গভর্নমেন্ট অফিসের পাশাপাশি গ্রাম বা নিজের পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি করে তিনি কিছু টেক্স ইন্ডাস্ট্রির মালিক পর্যন্ত বনে গেছেন। প্রতিদিনই ফজরের নামাজের সময় ওঠেন। সৎ একজন মানুষ, যতটুকু দরকার ততটুকুই পান, বেশি কিছু চান না। কিন্তু যা হয়েছে তার নিজের শক্তি, সামর্থ্য এবং পরিশ্রমের কারণেই তিনি পেয়েছেন। তো উনি নামাজ পড়ে নর্মালি হাঁটতে যান, তো ফজরের ওয়াক্ত তার কখনো মিস হয় না। তো তিনি জানেন ফজরের ওয়াক্ত, এবং ঘড়ি না দেখেই উনি উজু করে এসে দেখেন ঘরে ঢুকে রাত 2টা বাজে। তার এরকম সময় একটা শব্দে ঘুম ভাঙে। তো শব্দটা খুব বেশ জোরালো ছিল। ঘুমটা যে শব্দে ভাঙে তা হলো যে কেউ রান্না করছে রান্নাঘরে। তো তিনি ওয়াশরুম থেকে এসে ঘড়ি দেখবার সময় ভালো করে লক্ষ্য করলেন কেউ রান্না করে আসলেই খুটুর খুটুর শব্দ আসছে। তিনি তার স্ত্রীর দিকে তাকালেন এবং দেখলেন তিনি ঘুমাচ্ছে। তার 3 ছেলে, 3 ছেলেই একসাথে ঘুমায় তাদের রুমে আলাদা। মাঝে মাঝে বড় ছেলেটা রাত জেগে পড়াশোনা করে, তাই হয়তো রান্না করে কিছু খাওয়ার চেষ্টা করছে। তো এরকম 7-5 ভাবতে ভাবতে তিনি ভাবলেন যাই দেখি কেউ কি করে। তিনি ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরে যেতেই দেখেন একজন মহিলা দাঁড়িয়ে সিঙ্ক বেসিনের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কিছু মাংস ধুচ্ছে। উনি শব্দ না করে তার ছেলেদের রুমে চলে যান। তার ছেলেদের রুমে যেয়ে দেখেন ওরা ঘুমাচ্ছে, এবং ওই রুমেই দেখেন তিনি তাদের রুমের ভেতরে দরজা লাগিয়ে দিয়ে জানালা দিয়ে চিৎকার করতে থাকেন। তিনি তারা নিজের রুমে গেলেন না, এবং ওই রুমের থেকে চিৎকার করতে থাকলেন, চোর চোর চোর। এদিকে তিনি লক্ষ্য করতে থাকলেন তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে, এবং তিনি মাথা ঘুরিয়ে সেই মেঝেতে পড়ে গেলেন। তার ছেলেদের রুমেই তিনি শুয়ে আছেন। তখন তিনি মনে করতে পারেন যে একজন মানুষ তার কাছে আসে এবং বলতে থাকে এটা কিন্তু স্বপ্ন না। এবং এটা বলতে বলতেই তিনি কিছু একটা তলোয়ারের মতো বিশাল সাইজের একটা তলোয়ার বের করেন, এবং তার বড় ছেলের পাশে যে দাঁড়ান। আস্তে করে তিনি বড় ছেলের গলার মধ্যে ছুরিটা চালিয়ে আস্তে আস্তে করে জবাই করে দেন। ওর রক্ত ছুটছে তার বড় ছেলের গলা থেকে। তার ছোট ছেলেটা তার ছেলেটা মুরগি যেভাবে জবাই করলে দাপড়াতে থাকে, সে একইভাবে দাপড়াচ্ছে খাটের উপরে। তিনি ছোটার চেষ্টা করছেন, তিনি চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই তার শরীরকে তিনি নাড়াতে পারছেন না। তিনি অনুভব করতে লাগলেন তার কোনো অঙ্গ তিনি নাড়াতে পারছেন না, না হাত না পা। তিনি শুধু কাত অবস্থায় শুয়ে দেখতে পাচ্ছেন। তিনি দেখলেন এরপর তার মেজো ছেলেকে জবাই করা হবে। তার মেজো ছেলের সামনে দাঁড়ানো এবং মেজো ছেলের গলার মধ্যে ছুরিয়ে চালিয়ে দেওয়া হলো। মেজো ছেলেটাও তরপাচ্ছে। দাপড়াতে দুইজনই মাথাবিহীন দেহ খাটের থেকে পড়ে যায়, এবং বারান্দার সাথে রুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে, সেই বারান্দার দিকে তারা তরপাতে চলে যাচ্ছে। তার ছোট ছেলেটাকে জবাই করার সময় তিনি হঠাৎ করে আজানের শব্দ শুনতে পান। এতক্ষণ যাবৎ তিনি প্রায় ঘন্টা 2 তিনি এই অবস্থায় ছিলেন যে এই রুমের মধ্যে তিনি অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছিলেন, এবং অনেকক্ষণ যাবৎ সে মেঝেতে পড়েছিলেন। তো আজান শুনতে পাওয়ার সাথে সাথে তিনি ওই ছোট ছেলেটাকে জবাই করা অবস্থায় তিনি দেখতে পান ছোট ছেলেকে জবাই করতে যাবে, এবং তিনি মনে মনে হঠাৎ করে তখন সূরা পড়তে লাগলেন। কি সূরা পড়েছেন তার কিছুই মনে নাই, এতটুকু বলেছে তিনি যা মনে আসলো তাই তিনি পড়ছিলেন। তিনি দেখলেন তিনি আস্তে আস্তে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, এবং এক সময় তার আর কিছুই মনে নেই। সকালবেলা যখন তার ঘুম ভাঙে, তিনি সবার আগে তার ছেলেদের দিকে তাকান এবং দেখেন তারা বিছানার চারিপাশে বসে আছে। উঠে উনি সাথে সাথে ওদেরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে। ওখানে অনেকেই উপস্থিত, তার স্ত্রী, 3 ছেলে, কাজের বুয়া এবং শ্যালকের সামনে তিনি সব বলেন কথা, কিভাবে রাতের বেলা জিনিসগুলো দেখলেন। তিনি যখন বলছিলেন তিনি ঘামছিলেন, অথচ তখন এসি ছাড়া ছিল। ওই সময় তার পরিবার সবাই বলল যে আকবর সাহেবকে পাওয়া গেছে বারান্দায়। তার হাতে একখানা তসবি ছিল। তার বুকের মধ্যে ব্যথা হঠাৎ করে হতে লাগলো, এবং একটা সময় তিনি বলল তার খারাপ লাগছে। তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালের ডাক্তাররা বললো যে তার হার্টে রিং করাইতে হবে, তো তাকে এনআইসিভিডি রেফার করলো, এবং সেখানে তার হার্টে রিং পরানো হলো, এবং হার্টে ব্লক পাওয়া গেল তখনই, যখন রিং পরানো হলো, কারণ ওখানে ব্লক পাওয়া গেছে। তো হাসপাতালে থাকা অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখেন। তো আবার সেদিন রাতে আবার রমজানের চাঁদ দেখা যায়। তার সাথে থাকতো তার স্ত্রী ও ছেলেরা সময় করে। তো ছেলেরা বাসায় ছিল ওই দিন। তিনি রাত 9টায় ঘুমিয়ে পড়ে। স্বপ্নটা হয়তো তিনি রাত 12টার দিকেই দেখেন। তখন হাসপাতাল কক্ষের সব লাইট অফ ছিল। তিনি স্বপ্নে লক্ষ্য করলেন তার ছেলেরা বাসায়, তাদের রান্নাঘরে ছেলেরা বাসায় আছে, এবং তাদের রান্নাঘরে 2জন মানুষ রান্না করছে। তার ছেলেরা তাদের কাছে খাওয়া চাইলে তারা অনেকগুলো আঙ্গুল খেতে দেন ডাইনিং টেবিলে,
এবং মাঝখানে একটা মাথা রাখা, সেই মাথাটা থেকে রক্ত ঝরছে। তা দেখে তার ছেলেরা বমি করে দেয়, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা 5-6 জন লোক পাগলের মতো হাসছে আর বলছে, খা খা, তোর বাপকে তো বুকে ধরিয়ে দিয়েছি, এবার তোদের তিলে তিলে মারবো। তার ঘুম ভেঙে যায়, ঘুম দেখে তার চারিপাশে অন্ধকার এবং তিনি ঘেমে ওঠেন। তার স্ত্রী দেখেন যে তার স্ত্রী আস্তে আস্তে শরীর প্রিপারেশন নিবে, তো সেই জেগে আছে, তখন রাত 2টা বাজে। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেন নাই। এত কিছু শোনার পর তার ছেলেরা কিন্তু তাকে বলে যে, বাবা তুমি টেনশন করো না, তোমার হার্টের প্রবলেম ছিল, হয়তো তুমি এই জন্য এসব জিনিস দেখছো, তোমার মাইন্ড হয়তো কাজ করছে না। তার স্ত্রীও যেহেতু সায় দেয়নি, তিনি সাহারির সময় তার স্ত্রীকে বলেন যে তার খালাতো ভাইকে নক করতে, কারণ তিনি কথাগুলো কাউকে বলতে চাচ্ছেন। খালাতো ভাই তার সব বিজনেস তার অনুপস্থিতিতে দেখভাল করেন মাঝে মধ্যেই, আর তার প্রতি তিনি অনেক অনুগত। তাকে ডেকে পাঠানো হয়। পরের দিন রোজা শুরু হয়ে যায় এবং তিনি দুপুরে আসেন। তার নাম হচ্ছে হোসেন। তিনি বলেন, হোসেন এই ঘটনা কালকেই এসব দেখলাম, তো তুই এক কাজ কর, তুই একটা খবর লাগা যে আমাদের বাসাটা চেক করা এবং আমাদের সাথে দেখা করাইতে পারলে, এরকম কাউকে যিনি এসব ব্যাপারে অভিজ্ঞ। তো হোসেন নারায়ণগঞ্জের একজন লোককে চেনেন, তিনি আলেম এবং বেশ বড় আলেম। তাকে নিয়ে যায় তাদের বাসায়। তো আলেম বাসায় ঢোকার সময় বলে দেয় যে এই বাসার মালিককে। তখন হোসেন সাহেব বলে যে উনি তো হাসপাতালে। তখন সে আলেম বলে, না আমি ঢুকবো না, আমাকে তার কাছে নিয়ে যান আগে, আপাতত এই বাসায় প্রবেশ করছি না। তো তিনি ইশারা করলেন কি জানি, ডানে আর বামে, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তো হাসপাতালে তাকে দেখা করিয়ে দিলে তিনি আকবর সাহেবের হাত ধরেন এবং বললেন, দেখেন বাড়িটাতে আপনি যেসব জিনিস দিয়ে বন্ধ করেছেন সব মাটির ভেতরে পচে গেছে, কিছুই নেই। বাড়িটার চারপাশে দেখা যায় না, কিন্তু অনেক অনেক ময়লা আবর্জনা জমে গেছে। বাড়িটার পবিত্র নেই, এই বাড়ির অবস্থা ভালো না, জীবনের রিস্ক থাকতে পারে, আপনারা সাবধানে থাকবেন, আপনাকে ছাড়া হবে না এবং আপনাকে বাসায় থাকতে হবে। আপনাকে ছাড়া হবে না, আমি যদি কাজ করি তো আপনাকে বাসায় থাকতে হবে, আপাতত বাসায় কেউ থাকবেন, ওই বাড়িতে কেউ থাকবেন না। তো তিনি জেনে নেয় তাকে কবে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে, সেদিনই তার বাসায় যাবেন তারা। তো ততদিন ছেলেরা তার নানার বাসায় থাকবে। তো রিলিজ দেওয়ার পর তিনি বাড়িতে প্রবেশ করেন। আগের বাসায় নিচের ফ্ল্যাটে ভাড়াটিয়া বলে একজন রুমে আছে তাদের পরিচিত, তো তার রুমে চেয়ে বসেন, তারা তার ফ্ল্যাটে ওঠেন না। তো সেই রুমে শুধু হোসেন সাহেব ছিল, আর কেউ ছিল না, আর ওই আলেম ছিল। তার স্ত্রী তখন তার ছেলেদেরকে আনতে গেছে নানা বাড়িতে। তো সেই আলেম তাকে বলেন যে আমার কিছু সঙ্গী আছে, তাদের সাথে আপনাদের বাড়ির কী অবস্থা দেখাবো, তবে এতটুকু জেনে রাখেন আমি হয়তো কিছু পারবো না করতে, কারণ আমার অনেক কিছুই সাধ্যের বাইরে, যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকুই পারবো। আপনারা সাবধানে থাকবেন, আমার জিন পুরা বাসা বন্ধ করে দিচ্ছে, আপনি এটা সাথে রাখবেন। তার হাতে একটা গাছের ডাল টাইপের কিছু একটা দিয়ে বললো, এটা সবসময় সাথে রাখবেন, ছড়াবেন না। তিনি ধরলেন এবং 10 মিনিটের মধ্যে সব কাজ শেষ করে ফেললেন তিনি। তো তিনি যাবার সময় বললেন, অবশ্যই দ্রুত কোনো অভিজ্ঞ কাউকে দেখান, রুকিয়া করার নিয়ম জানেন। সাথে এও বললেন, বিপদ আছে এবং আপনাদের বাসার উপর কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন না, আমি দেখছি, যত দ্রুত সম্ভব কাউকে খোঁজেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তিনি চলে গেলেন এবং সেদিন রাতের ঘটনা, তিনি ঘুমাচ্ছে এবং তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, এটা কিন্তু রমজানের মধ্যেই চলছে। তারপরে তিনি চোখ বন্ধ থাকা অবস্থায় তার পাশের ঘর থেকে বাঁচাও বাঁচাও শব্দ আসছে। তিনি তার স্ত্রীকে ঘুমের ঘরে ডাকার চেষ্টা করলেন এবং বললেন, দেখো না কি অবস্থা, ঘুমের মধ্যে বলছেন। তার স্ত্রী যায় এবং এসে বলে, ওরা ঠিক আছে। এই বলতে তার স্ত্রীও শুনতে পান রান্নাঘর থেকে আসছে শব্দটা বেশ প্রখর। তার রুম থেকে রান্নাঘরের আলো বোঝা যায়, পরিষ্কার বোঝা যায় না, কিন্তু এতটুকু বোঝা যায়, কেউ আছে কিনা বোঝা যায় না, কিন্তু আলোটা দেখা যায়। তিনি শব্দ করতে লাগলেন, কে ওখানে, রান্নাঘরে শব্দ করছে কে? তার ছেলেদের নাম নিলেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। তিনি দেখলেন তাদের ড্রয়িং রুমের টিভির পাশে উল্টা হয়ে দেয়ালে ঘেঁষে কে যেন দাঁড়িয়ে আছে। এটাও তিনি আবার সেই রান্নাঘরের আলোতেই দেখলেন। তিনি তার ছেলেদের দরজা নক করার সাহস পেলেন না। দরজা লাগিয়ে তিনি তার ছেলেদের রুমে ফোন দিলেন এবং বললেন, জলদি পুলিশকে খবর দে, তোদের দরজাটা লাগা। তার ছেলেরা তাই করলো এবং নিচের দারোয়ানকে ডাকলো এবং উপরে আসতে বলল। কয়েক সেকেন্ডের ব্যবধানে আকবর সাহেবের স্ত্রী তার দরজার সাথে কান দিয়ে শুনতে লাগলেন কোনো শব্দ পাওয়া যায় কিনা। তিনি শুধু এতটুকু শুনতে পাচ্ছিলেন, বাড়ি বন্ধ করিস, কাউকে কেউ যিনি জুলুম করছে, কত বড় সাহস, তোরে আজকে শেষ করে দিব, এই বাড়ির লোকদের তো করবোই, তোকেও করবো, এখান থেকে ভাগ। এই শব্দগুলো অস্পষ্ট কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে। কোনো কুকুরের শব্দ আসলো, কুকুর যেভাবে কান্না করে সেরকম শব্দ ড্রয়িং রুম থেকে আসছে। কুকুরের শব্দ যদি নিচ থেকে আসতো তাহলে বোঝা যেত, আবার তাদের রুমটা রাস্তার সাথে না, তাদের রুমটা অনেক পেছনে, তো কুকুরের শব্দ আসলেও তা হালকা শোনা যায় মাঝে মধ্যে। তো এখানে ক্লিয়ার মনে হচ্ছিল কুকুরের শব্দটা বাসার ভেতর থেকে আসছে। মুহূর্তের মধ্যে দরজায় শব্দ আসছে, সেই দরজা তো খুলতে হবে।
তার বড় ছেলে সাহস করে সব লাইট জ্বালিয়ে মেইন দরজাটা খুলে দেয়। দুজন দারোয়ান আসে এবং বাসায় রান্নাঘরের লাইট জ্বালানো অবস্থায় দেখে। তো দুইজন দারোয়ান আসে, কিন্তু ওনাদের বাসায় দারোয়ান হচ্ছে 3 জন। হঠাৎ করেই চিৎকার করতে করতে উপর থেকে কে জানি নিচে নেমে আসে এবং বলতে থাকে কে যেন তাকে ছাদের থেকে হ্যাচকা টান দিয়ে সিঁড়ির কোনায় নিয়ে আসছে। তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং তাকে নিচে চলে আসেন। তো তাদের চিৎকার চেঁচামেচিতে ভাড়াটিয়ারাও সজাগ হয়ে যায়, তারাও আসেন। সবাই মনে করছিল চোর এসেছে কিনা। পরের দিন সকালে সেই দারোয়ানের যে ছাদে ছিল, তাকে যে ভয় পেয়েছিল, সে এক প্রকার পালিয়ে যায়। তো এই বাড়িটা আকবর সাহেবের নিজের বাড়ি। তার একটা টেক্সটাইল ফ্যাক্টরি আছে, সেখানে প্রায় 200 জন শ্রমিক কাজ করে। তার টোটাল এমপ্লয়ি অনেকটা 300 জনের মতো। তার সম্পত্তির কথা বলে লাভ নেই, সেটার হিসাবও নেই। তো তাদের নারায়ণগঞ্জের পৈতৃক অনেক সম্পত্তি আছে, ঢাকায় অফিস, এবং এই অফিসের মূল দায়িত্বটা আসলে তার হোসেন সাহেবেরই দেওয়া মোটামুটি, এবং তিনি সব কিছু দেখাশোনা করেন। অফিসের লোকজন আছে, তিনি গভর্নমেন্ট চাকরি করতেন তখন। পজিশনটা আমি বলছি না। তো যে আলেম এসেছিল, সেই আলেম খবর পাঠায় যে তার জিনটাকে প্রচুর মেরেছে কে জানি। তারা এখানেই থাকে, যারা মেরেছে সেই আলেমের জিনের খবরাখবর রাখার জন্য এখানে ছিল। সেই জিন দ্বারাই তিনি দ্বিতীয়বার এই বাড়িটি বন্ধ করেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদেরকে বলে যে আপনারা একজন লোক আছে, তার সাথে দেখা করতে পারেন, কিন্তু তার আগে আপনারা এই বাড়িটা ছাড়েন, কিছুদিনের জন্য ছাড়েন, পরে না হলে চলে আসলেন আর কি। জীবনের মায়া নিয়ে এখান থেকে চলে যান, পরে সব স্বাভাবিক হলে এখানে ফেরত আসেন। তো বাসার সব রুমে লাইট জ্বালিয়ে সবাই ঘুমাতেন একটা সময়, এবং আকবর সাহেবের নির্দেশ, যাই হোক যেটাই হোক এই বাসাতেই থাকবো। কি আর করবে, আল্লাহর চেয়ে বড় কেউ আছে নাকি, দেখি না কি করে, এসব আর ভয় পেয়ে লাভ নেই। তো এই যুগে সেসব জিনিসের ভয় আসুক, দেখে নিব। তো তিনি এরকম সাহস পেয়ে যান এবং সারাক্ষণ নামাজ পড়তেন অফিসের কাজকর্ম শেষে, এবং তার নিজস্ব অফিসের কাজকর্ম সারতেন, এবং অফিসের দায়িত্ব ছিল হোসেন ভাইয়ের উপরে। তিনি প্রতিদিনই আসতেন এবং তার ছেলেদের পাঠিয়ে দেওয়া হয় তাদের নানুর বাড়িতে। রোজা শেষ হয়ে ঈদ আসে, ঈদ তারা বাসায় কাটান এবং ছেলেরা নানুর বাড়িতে ঈদ করেন। তো রোজা শেষ হতে না হতেই উৎপাতের লেভেল বেড়ে যায়। তো রোজা ছিল কিনা, এর জন্যই কিছু দেখা গেল কিনা, সেটা তারা বোঝে না। ঈদের পরদিন থেকে শুরু হয় বাসার মধ্যে এক প্রকার ধ্বংসযজ্ঞ। চারিপাশ থেকে চিৎকারের শব্দ আসে, সেইটাতে দেয়ালের এপাশ ওপাশ থেকে আসতো কেউ যেন দেয়ালের মধ্যে চাবুক পেটা করছে, আর সেই চাবুকের শব্দে কেউ চিৎকার করছে। জুলুম চলছে দেয়ালের ভেতর। কিসের এত শব্দ? তারা 3 তলায় থাকতো, পুরো ফ্ল্যাট জুড়ে, 3 ছেলের 3 রুম, কিন্তু ওরা ঘুমাতো এক রুমেই। তো ঈদের 4র্থ দিন সন্ধ্যায় মাগরিবের আজানের ঠিক 10 মিনিট পর তিনি লক্ষ্য করলেন সেই ঘর থেকে তার বড় ছেলে আসছে, এবং বড় ছেলের শরীরটা কেমন শূন্যে ভাসছে। তিনি তসবি গুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হচ্ছে বাবা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তখন ওই রুমে প্রবেশ করে তার স্ত্রী এবং বলে, তুমি কার সাথে কথা বলছিলা? বাসাতে তুমি আর আমি আর বুয়া। তখন সে বলে, আচ্ছা রাফিদ তো রুম থেকে রুমে না যে গেস্ট রুমে কেন গেল? তখন তার স্ত্রী বলে, রাফিদকে তুমি কোথায় পেলে? ও তো নানার বাড়িতে। রাফিদ হচ্ছে তার বড় ছেলে। তখন তিনি বলেন, আমি দেখলাম মাত্র রাফিদকে, তিনি খুব চেঁচামেচি করছিল এবং তার ব্যবহার খারাপের দিকে যাচ্ছিল। তখন আকবর সাহেবের স্ত্রী পানি আনতে যাবেন এবং তিনি এসে দেখেন আকবর সাহেব তার গেস্ট রুমের দিকে যাচ্ছে। তিনি দেখেন আকবর সাহেব পড়ে আছেন। পরে বুয়ার সাহায্যে তিনি ড্রয়িং রুমে নিয়ে আসেন, এবং হঠাৎ করে তখন কলিং বেল বাজে। তখন তাদের বাসায় গেস্ট হিসেবে আসে আকবর সাহেবের বোনের মেয়ে ও তাদের পরিবার, মেয়েদের জামাই, তো অনেকেই আসছে আর কি। তো আকবর সাহেবকে এরকম অচেতন অবস্থা থেকে তারা অনেক সাহায্য করে। তো আল্লাহর রাস্তার সাথী হিসাবে সেই জামাইদের একজন পরিচিত রেফাত ভাই। তো রেফাত ভাইয়ের নম্বর সাথে সাথে তারা দিয়ে দেয়, বলে যে ওনার সাথে যোগাযোগ করেন। সেদিন রাতেই আকবর সাহেবের জ্ঞান ফেলে তিনি রেফাত ভাইকে নক করেন। রেফাত ভাই বলেন, আপনাদের বাসার ঠিকানা দিন, আপনার এবং আপনার বাবার নাম দিন। তিনি দিয়ে দেন এবং বলেন ঘটনার সারমর্মটা বলেন। তিনি মোটামুটি সবই বলেন যতটুকু ফোনে বলা সম্ভব। পরের দিন সকালে রেফাত ভাই তার ওস্তাদেরকে বলেন বিষয়টা। রেফাত ভাইয়ের বাসা, উনি বলেছেন যে সবসময় অন্ধকার থাকে। আবারও বলছি, রেফাত ভাই আলো পছন্দ করেন না। আগে করলেও এখন শুধু কাজের জন্যই তিনি দিনের বেলা বের হন, তাছাড়া তিনি আলোতে তেমন কিছু করেন না। সুতরাং তার বাসাও একরকম অন্ধকার দিনের বেলাতেও। তাদের ওস্তাদরা বলে, তুমি সেই বাসায় যাবে, এরকম মানুষের উপকার করা দরকার আছে। লোকটা ভালো এবং সৎ, তুমি দেখো তাকে কে পাঠিয়েছে, তাদের কে পাঠিয়েছে। ওখানে ওদের জায়গা নেই, ওইখানে ওদের জায়গা হবে না। সেই বাসায় ঘুরপাক করছে 4 জন নরপিশাচ। তারা শুধু পুরুষ মানুষের কলিজা খেতে পছন্দ করে। ওরা খাবে কবরে ওনাদের নামানোর পরে। কারা পাঠিয়েছে আর কিভাবে তারা এসেছে খবর নিয়ে আসো। আমরা সাথে থাকবো, এক প্রকার ঘেরাও করে রাখবো। তুমি কিছু খেও না সেই বাসায়, চেষ্টা করো তাদের সাথে কথা বলার। সেই বাসায় সাহসী লোক ছাড়া যেন কেউ ওই সময় তোমার সাথে না থাকে।
দুর্বল চিত্তের মানুষ না থাকলেই ভালো। তুমি এই পানিটা নিয়ে যাবে, এই পানিটার মধ্যে জাফরান ছিটিয়ে নাও, আর এই পানিটা যাওয়ার আগে খেয়ে নিও, এবং সেই বাসায় যাওয়ার আগে বাসায় ফেরা পর্যন্ত কোনো কিছু খাবে না। তো পরের দিন রাত 9টার দিকে তিনি ওই বাসায় পৌঁছান। তো আকবর সাহেবের সেই ভাই হোসেন, সেই ভাগ্নির জামাই সেই সময় উপস্থিত ছিল। রেফাত ভাই রাস্তা চিনছিল না, তাই তাকে রিসিভ করার জন্য সেই জামাই আসেন, মেয়ের ভাগ্নির জামাই। তো রাস্তা থেকে সেই বাসাটা যে আকবর সাহেবের সেটা রেফাত ভাই ইজিলি বুঝে যান, কেননা বাসার ছাদের উপর বিশাল দেহি কিছু শিয়াল নেয় ছাদের রেলিং ধরে খুব ছটফট করে হাঁটছিল। তখন রেফাত ভাই আঙ্গুল দিয়ে বলল, ওইটাই তো বাসা না? তখন সে ভাগ্নির জামাই বলেন, আপনি বুঝলেন কিভাবে? তিনি আর কিছু দেখছিলেন না, তিনি তো আর কিছু দেখছিল না। তো রেফাত ভাই বললেন, শুনেন, আমার সাথে যেহেতু চলছেন জিকির করতে থাকেন। আর সেই ভাগ্নির জামাই এমনি তো জিকির করেন, এবং তারা আল্লাহ রাস্তার কথা বলতে বলতে একটা সময় বাড়ির গেটের কাছে পৌঁছে যায়। আসতেই তারা দেখে রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনার উপরে, রেফাত ভাই দেখে রিজার্ভ ট্যাঙ্কের ঢাকনার উপরে একটা মহিষের মাথা। রেফাত ভাই বললেন, আপনাকে বলে রাখছি, আপনি কিন্তু কাজ পর্যন্ত আমার সাথে থাকবেন, কারণ আমার আপনাকে লাগবে। রেফাত ভাই দেখছেন এটা সেই ভাই, দেখতে পাচ্ছেন না। তো রেফাত ভাই সিঁড়ির কামরায় ঢুকে যে ফ্ল্যাট দেখলেন, সেই ফ্ল্যাটে ভাড়া থাকতো একজন ভাড়াটিয়া। সেই বাসায় যে প্রথম দিন আলেম নিয়ে এসেছিল, একটা রুমের মধ্যে বসে কথা বলেছিল। তো রেফাত ভাই বলল, এই বাসায় কি একবার কাউকে নিয়ে বসা হয়েছিল? তখন সেই ভাই বলল, সেটা তিনি জানেন না। তো রেফাত ভাই উপরে ওঠে এবং আকবর সাহেবকে দেখেই একটা জিনিস পড়েন, বিসমিল্লাহি আর আরকিক মিন কুল্লি শাইয়িন ইউজিক ওয়ামিন শাররি কুল্লি নাফসিন আও আউনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া পরে ঝাড়ফুঁক করেছেন। এটা সেই দোয়া। এর অর্থ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ সূক্ষ্ম অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুক। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। তো রেফাত ভাই আকবর সাহেবের সাথে বসেই বললেন যে, দেখেন, আপনারা কি নিচে কোনোভাবে কোনোদিন বসেছিলেন? তো তিনি বলে, হ্যাঁ, আমি বসেছিলাম। তো বলে, আচ্ছা, আসেন, আপনি চেয়ারে বসেন, চেয়ারটা মাঝখানে রাখছি। এবং হোসেন সাহেব এবং আকবর সাহেবের ভাগ্নির জামাইকে একটু দূরে সরিয়ে দিলেন। রেফাত ভাই রুমের লাইট অফ করলেন, সেখানে তার স্ত্রী এবং আর কেউ ছিল না, এবং রুমের চারিপাশে ফ্যান বন্ধ করলেন। মাঝে মাঝে কিছু শব্দ ফ্যানের শব্দের কারণে শোনা যায় না। রেফাত ভাই কিছু দোয়া পড়তেই সেই দুজন দেখলো তাদের ঘরের মধ্যেই 4টা কবর হঠাৎ করে মাটির থেকে উপরে উঠে আসলো। কবর উপরে 4টি মাথা, সেই মাথাগুলো একজন আকবর সাহেবের, অন্যগুলো তার সন্তানদের। রেফাত ভাই তাদের ইশারা করতে পারছিলেন না, কারণ রুম অন্ধকার ছিল, কিন্তু আগেই তাদের বলে দিয়েছিলেন যেন তারা কেউ ভয় না পায়। তবে তারা যে ভয় পাচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল। তো এক পর্যায়ে দোয়া পড়ে জাফরান মিশ্র পানি আকবর সাহেবের কবরের উপরে দেওয়া হয়। সেখান থেকে একজন মানুষ উপরে উঠে আসে। হালকা আলোয় বোঝা যাচ্ছিল যে তারা দুজন কোনায় জড়সড় হয়ে গেছে। সেই কবর থেকে উঠে একজন বলছে, আকবর সাহেবের ঠিক পেছনে দাঁড়িয়ে, উঠে আকবর সাহেবের পেছনে দাঁড়ায়। আকবর সাহেব বসা অবস্থায় কিছু দেখতেও পাচ্ছিলেন না, জানতেও পারছিলেন না, তিনি ঘুম। সে বলল, তোর সাহস তো মন্দ না। সে ব্যক্তিটা যেটা কবর থেকে উঠে আসছে, কিভাবে পারলি তুই আমাদেরকে ডাকতে? এত সাহস তোকে কে দিয়েছে? যে দিয়েছে তার নাম বল, তার ঘাট তো মটকাবই, তোরটাও মটকে তোর কলিজা খেয়ে ফেলবো, কিছুই করতে পারবি না। তখন তোদের তো আমরা ধরিনি, তোরা এখানে কেন এসেছিস? এটা আমাদের জায়গা। তখন জাফরানের পানি আরও ছেটানো হলো তাদের কথা বের করার জন্য। তারা আসলে এসেছে তাদের মহারাজের কথায়। তারা সবাই হিন্দু, তারা খাসি ভোগ দেওয়ার পর এখানে এসেছে। তাদেরকে লোভ দেখানো হয় অনেক কিছুর, তাই তারা এখানে এসেছে। তাদের কাজ শেষ হলে চলে যাবে, তবে এখান থেকে যতক্ষণ কাজ শেষ না হয় তারা এখানেই থাকবে এবং সবাইকে যন্ত্রণা করবে, এবং যতদিন তাদের বলতে দেরি, তাদের মারতে দেরি না। তো রেফাত ভাই শুধু মায়ের শব্দ শুনছেন। এই কথাগুলো বলার সময়ই তাদের মায়ের শব্দ শোনা যাচ্ছে। একের পর এক মায়ের পড়ছে, যা মানবদেহে পড়লে মানুষ হয়তো শব্দ করার আগেই মারা যেত। মনে হচ্ছিল যে কেউ মারাই যাচ্ছে কিনা। এটা হচ্ছে রেফাত ভাইয়ের সব জিনরা তাদের উপরে চর্চা করছিল। 4 কবর থেকে 4 জন ওঠে এবং শেষমেশ যে কথা বলেছিল সে বলে তাদের বান মারা হয়েছিল এবং পুরো পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। নিচতলায় ভাড়া থাকতো আকবর সাহেব পরিচিত এক ভাই। তার ছেলেকে আকবর সাহেবের ফ্যাক্টরিতে ম্যানেজারের পদে দেওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আকবর সাহেব তা নেননি। প্লাস তার এই বাড়িটার প্রতিও তার অনেক লোভ ছিল, যার কারণে তার ওয়ারিশগণের নাম সরিয়ে দেওয়ার জন্য তিনি বেনাপোল দিয়ে ইন্ডিয়া বর্ডারে এক শ্মশান থেকে এক তান্ত্রিক হতে তিনি এই বানটা মারেন, যাতে আকবর সাহেব তার সব কিছু ধ্বংস হয়ে যায়। অলরেডি তার বিজনেসের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মাঝে মাঝে এই বাড়িতে তারা ঢাকা অথবা বাংলাদেশের বাইরে গেলে তাদেরকে দায়িত্ব দিয়ে যেতেন, অথবা তারাই এই কাজটা করেছে। আকবর সাহেবের তখনও ঘুম।
তাদের ঘরের চাবি দিয়ে তাদের কিছু জিনিসপত্র কালেক্ট করায়। এবং কাহিনী হচ্ছে তারা ওই ঘরের চাবি মাঝে মধ্যে আকবর সাহেব তাদেরকে দিয়ে যেত। তারা করতো কি, সেই জিনিসপত্রগুলোর থেকে কিছু জিনিস কালেক্ট করতো ঘরের দরজা খুলে, মহিষের রক্ত মিশিয়ে সেইটা একটা পুটলি করে সেটা রিজার্ভ ট্যাঙ্কের ভেতর ফেলে রাখা হয়। সেই পুটলিটা কালেক্ট করতে হবে এবং সেই পুটলি পুড়িয়ে দিতে হবে। তো রেফাত ভাই সেই রাতেই সেটা করে ফেলবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেক সময় অনেক কাজ অনেক দিন লাগে করতে, কিন্তু এই কাজটা তিনি আজকে রাতেই সেরে যাবেন। ঘরের লাইট জ্বালিয়ে দেওয়া হয় এবং রুমের মধ্যে দেয়ালের রক্তে ছিটা দেখা গেল যখন লাইট জ্বালানো হয়। তো রেফাত ভাই বলেন, এর কোনো সমস্যা না, আপনারা ভয় পাবেন না, একজনের লাইট ধরতে হবে আর আমাকে নিচের ট্যাঙ্কের কাছে যেতে হবে। তো তারা মোটর দিয়ে প্রায় 1 ঘন্টা যাবৎ পানি নিচে ছাদের ট্যাঙ্কে নিয়ে যান এবং অনেকটা খালি করার পর রাত 1টার দিকে রেফাত ভাই সেই ট্যাঙ্কের ভেতর প্রবেশ করেন। ট্যাঙ্কের ভেতর প্রবেশের সময় মই দিয়ে ভেতরে নামেন এবং ট্যাঙ্ক পরিষ্কার জন্য এই মইটা আগের থেকেই রাখা ছিল। তো রেফাত ভাইয়ের বাসায় প্রবেশ করার সময় তিনি এই ট্যাঙ্কের উপরে একটা মহিষের মাথা দেখতে পেয়েছিলেন। কোনো বাসায় গেলে তিনি হিন্ট পেয়ে যান ঘটনা উদ্ঘাটনের আগেই। তো রেফাত ভাই হায়নারা মাংস যেভাবে ছিঁড়ে খায় সেরকম শব্দ ট্যাঙ্কের ভেতরে পাচ্ছিলেন যখন তিনি পুটলিটা নিয়ে আসছিলেন। আর বাইরে যারা ছিল তারা শুধু শব্দ পাচ্ছিলেন, অনেক মানুষের নাড়াচাড়া করার, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলেন না। রেফাত ভাই সেই পুটলিটা প্রায় 15 মিনিট পরে বের করেন, কারণ পুটলিটা এমন একটা জায়গায় ছিল যে জায়গাটাতে যেতে তার অনেক কষ্ট হয়েছে এবং ভিতরে অনেক গন্ধ ছিল যেটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সবার সামনেই সেটা উঠাই নিয়ে আসেন এবং সেটা সবার সামনে তিনি পুড়িয়ে দেন। সেই 4 জন পিশাচকে বলা হয়েছে, তোরা এখান থেকে যদি চলে যাস, না চলে না যাস, ওদের বংশ থাকবে না। পুটলি পুড়িয়ে দিতেই খুব ভিন্ন একটা শব্দ, সেই শব্দটা বোঝানো যাবে না কেমন একটা শব্দ, সেটা করতে করতেই হঠাৎ করে বাড়িটা মনে হচ্ছে খালি হয়ে গেল, হালকা হয়ে গেল, এক প্রকার শান্তি বিরাজ করতে লাগলো। এক প্রকার এক সময় অবস্থাটা নর্মাল হওয়ার পরে পরের দিন সকালবেলা আকবর সাহেবকে সব কিছু জানানো হয়, কে কিভাবে কি করেছিল। আকবর সাহেব সেই ভাড়াটিয়ার সাথে কোনো ঝামেলা না করে তাদেরকে সেই বাড়ি থেকে উঠিয়ে দেন এবং শর্ট নোটিসে উঠিয়ে দেন, তাদের কোনো সময় দেওয়া হয় না। তো 7 দিনের মধ্যে তারা বিদেশের অর্ডারগুলো তার অফিসে আসতে শুরু করে। এইটা একটা সাইন ছিল যে তার অবস্থা যে ঠিক হয়ে যাচ্ছে। তিনি আগের মতো সব কিছু ফিল করতে লাগলেন। প্রায় 1 মাস পর ওই বাসাতে আরও কিছু টুকটাক কাজ করার পর ছেলেরাও তার বাসায় প্রবেশ করে এবং সবাই বলে যে বাসার মধ্যে কয়েক মাসের যে একটা ঝামেলা গেছে তাদের নাই, সেটা তারা বাসায় ঢোকার সময় বুঝে যাচ্ছিল। তো এটা ছিল ঘটনার পরে কখনো তারা রেফাত ভাইকে ফোন দেয়নি, তার মানে তারা সুস্থ আছেন, ভালো আছেন, আর কোনো প্রবলেম হয় নাই। তো হিংসার বশে এসব করা যায় এবং যার গুনাহ এটা অনেকেই বোঝে না। এটা বোঝা যায় না দুনিয়াতে, এটা বোঝা যাবে আখিরাতে হিসাবের সময়। তাই আল্লাহ তাআলা বলেছেন, আর যদি আপনার প্রভুর কুফরি করেন এবং অবাধ্য হন, তাহলে তো আপনি আপনার দুনিয়া এবং আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলেন এবং দুনিয়া আখিরাতে আপনি আপনার ঘৃণা ও আযাব গ্রহণ করলেন। আল্লাহ বলেছেন, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে আর তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। হিংসা কিন্তু আপনাকে অনেকভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সুতরাং হিংসা করবেন না, ভালো থাকবেন এবং সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আমি ফারহানা শবনম গুনগুন, আমি ঢাকাতে থাকি। আমার সাথে ঘটনাটা আসলে আমার সাথে ঘটে যাওয়া যখন আমি ছোট ছিলাম খুবই। তো আমি যে বাসাটায় থাকতাম সেটা ছিল একটা শ্মশান ঘাট। সেটা ছিল একটা শ্মশান ঘাট বলতে মানে তোমরা যে বাসাটাতে থাকতে? হ্যাঁ, যে রুমটা ছিল সেই রুমটায় মানে আর কি পোড়া দেওয়া হয়েছিল একজনকে। সে মেয়েটি ছিল হিন্দু। মেয়েটা হচ্ছে আমাদের রুমে অলওয়েজ নূপুর পরে রাতের বেলা আর কি হাঁটাহাঁটি করতো। তো এশার আজান পর থেকে ওকে আমি দেখতাম, কিন্তু এখন তো মনে নেই কীরকম ছিল, কিন্তু ভূত বলতে ভয়ানকই থাকবে। কিন্তু মেয়েটা আমাকে তখন থেকে যে কান্না করানো শুরু করতো, তো ফজরের আজানের সময় আমার কান্নাটা অফ হতো। অলরাইট, সো এটা আপনার কত বছর বয়সে অ্যাপ্রক্সিমেটলি? আমি জন্ম হওয়ার পরে মানে একদম বাচ্চা বয়সে থেকে যখন বাড়ি ফিরি। মানে একদম যেটাকে আমরা বলতে পারি যে ইনফ্যান্সি বা শৈশব, সেই সময়টাতে আপনি আসলে এরকম কিছু দেখতেন, যেটা কিনা আপনি পরবর্তীতে কিভাবে মনে করলেন যে এরকম কিছু আপনি দেখতেন? সেটা আমার মা আমাকে বলেছিল। আপনার মা আমাকে বলেছিল, তার মানে কি আপনার মাও এরকম কিছু দেখতেন? না, আমার মা শুধু নূপুরের সাউন্ডটাই শুনতে পেত আর কি।
মানে Alright, আমার so- বাসার যে কজনই ছিল হুম, সেই কজন। সবাই শুধু নূপুরের সবাই। শব্দটা শুনতে পেত আর আর আপনি শুধু শুধুমাত্র আমি দেখতে পেতাম, কিন্তু এখন আমার মনে নেই সে কেমন ছিল। অলরাইট তো এটা ডেলি চলতেই থাকে প্রায় অনেক দিন। দেন হঠাৎ করে আমার বাবা খুব বিরক্ত হয়ে যায়, আমি কান্না করতেছি। তো দেন আব্বুর চোখ লাগে আর কি, তখনই আর কি আব্বু একটা স্বপ্ন দেখে যে জ্বালাইতেছি, তো কি হয়েছে তোর মেয়েকেই তো জ্বালাইতেছি, এইটুক বলে। তো আব্বু উঠে মানে সূরা পরে দেন চুপ হই, দেন বুঝতে পারে ব্যাপারটা খারাপ। দেন একটা হুজুরের কাছে যায়, তো সব ঠিকঠাক করে, মানে মানে ভুট্টা যেন আমাকে আর ডিস্টার্ব না করতে পারে। এর জন্য সবকিছু হ্যাঁ। যা ব্যবস্থা করা দরকার, যেরকমটা আসলে ওলামা ইকরামদের দিয়ে আমাকে করানো হয়ে থাকে, এবং হিন্দু ধর্মে দেখা যায় যে পুরোহিত বা যারা রয়েছেন বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে করানো হয়ে থাকে, তেমনটাই করানো হয়েছিল হুজুরের মাধ্যমে। কিন্তু তা তোমার আব্বু যেটা বললে যে সে একটা স্বপ্ন দেখেছিল যেখানে আসলে এসে বলেছিল যে তোর মেয়েকেই শুধুমাত্র জ্বালাচ্ছি বা ডিস্টার্ব করছি, যেটাই হোক না কেন। সে অশরীরীকে দেখতে পেয়েছিল একমাত্র না, তুমি। দেখতে পাইনি, মানে Just- জাস্ট স্বপ্নেও মানে মানে কিছু দেখতে পাইনি, জাস্ট কথাটা শুনছে। অলরাইট, সো তো দেন যতই ঠিক হয়, কিন্তু আসলে আমার থেকে ওইটা যায় না, এখনো আছে। এখনো আছে। মানে আমি ফিল করতে পারি সে আছে। এটা মানে- কখন আসলে তোমার মনে হয় তুমি করে মানে বলছো, আমি কারণ যখন তুমি হয়তো পড়তে বসে আমার বসি থেকে তখন অনেক মনে ছোট। হয় আমার সাইড দিয়ে কেউ কথা বলতেছে, অলরাইট, বা আমি বিছনায় বসে আছি তো মনে হয় সাইড দিয়ে কেউ হাঁটাহাঁটি করতেছে। এই ঘটনা আমার মধ্যেই থাকে। তো কয়েকদিন আগে একটা কাজিনকে শেয়ার করি। ভয় পাওয়ার প্রয়োজন নেই তোমার, একদমই ভয় পাওয়ার প্রয়োজন নেই, এখানে সেরকম কিছু হবে না। ইউ ক্যান বি ভেরি কমফোর্টেবল, রিল্যাক্স, এবং তুমি আস্তে আস্তে বলতে পারো, কোনো সমস্যা নেই। মোস্ট রিসেন্ট তুমি কবে এই ধরনের কিছু শুনেছিলে যে তোমার আশপাশে কোনো কিছু হচ্ছে বা কোনো সাউন্ড, তুমি মানে- যেটা বলে যে পড়ছো তখন তোমার আশপাশ দিয়ে শব্দ হচ্ছে, এটা রিসেন্ট টাইমে কবে হয়েছিল? মানে 1 মাস আগে থেকে মানে আমার সাথে এরকমটা ঘটা শুরু হয়েছে আর কি। 1 মাস আগে থেকে? তো কয়েকদিন আগে আমি কাজিনকে শেয়ার করি যে আমার এরকম হয়। তো তারপর থেকে দেখে আমার সাথে আরো খারাপ ঘটনা শুরু হয়েছে। যেমন? যেমন হচ্ছে যে এমন নাম্বারে কল আসে যেটা মানে ডোন্ট ক্রাই, এখানে আসলে কাদার কোনো প্রয়োজন নেই, তুমি নর্মালি বলো। ইউ ক্যান বি ভেরি নর্মাল, রিল্যাক্স, ঠান্ডা হও। গতকাল একটা নাম্বারে কল আসে, তো আমি রিসিভ করি। সে নাম্বারটা ছিল ফার্স্টে 44, দেন 10টা 0 লাস্টে। এবং নাম্বারটা রিসিভ করার পরে নাম্বারটা কল আসে হচ্ছে 11:30টায়, যখন আমি ডিনার করতে যাই। তো কলটা রিসিভ করার পরে আমি শুনতে পাই যে কিরকম ভয়েসে জানি আমার সাথে কি কথা বলতেছে। কিরকম ভয়েস ছিল? মানে কিরকম যেন একটু খুবই ভয়ানক। ভয়ানক। এবং সে কি বলছিল এক্স্যাক্টলি? সে জাস্ট আমার নামটা বলছে, দেন আমি কল কেটে দিছি। তা আম্মু জানতে চাইলাম, বলি যে কথা বলে নাই। অলরাইট, সো মানে এটা কি প্রতিনিয়ত হচ্ছে, কন্টিনিউয়াসলি তোমার না, নাম্বারে এরকম এটা ফোন ঘটে আসছে? নাই। তার আগের দিন ঘুমাচ্ছি, তো রাত 2টার দিকে। তো জানালায়, এখন আমি ভাবছি কি বেডের পাশে থাকা বোতলটা মেবি পড়ে গেছে, কিন্তু পরে আম্মু বললো যে আসলে না, সেটা পড়ে নাই, কিন্তু জানালা এত রাতে কে বাড়ি দিবে, একটা বিড়ালেরও তার তো তোমাদের মানে বাসাটা শক্তি নেই। কত ফ্লোরে? আমাদের বাসাটা হচ্ছে দোতলায়। তার মানে এমন কোনো কিছু হতে পারে না, একদমই বলা যায় না। তবে যদি তোমার আম্মু বলে থাকে, আন্টি বলে থাকে যে সেখানে তেমন কিছু ছিল না, হতেও পারে এমন কিছু। তবে সবচেয়ে মানে বোতল ছিল সেখানে, কিন্তু বোতলটা আসলে পড়েনি। অলরাইট, সো গুনগুন, আর কোনো ঘটনা যেটা তুমি মনে করতে পারছো ইন রিসেন্ট টাইম, যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নর্মাল না প্যারানর্মাল কিছু?
এমন কোনো কিছু, আর রিসেন্ট টাইমে তুমি অনেকগুলো কথা বললে, এছাড়াও কি আরো কোনো ঘটনা ছিল কিনা? এছাড়া তো অনেকই আছে। যেমন আমি দু একটা শুনবো। আমি প্রায় মানে ওকে ফিল করতে পারি, আমার মনে হয় যে আমার সাথেই কেউ আছে। ইউ ক্যান ফিল ইট। অলরাইট, সো তুমি যে মনে করছো যে তোমার সাথেই কেউ রয়েছে, মানে আমার রাতে ঠিক তেমন ঘুম আসে না ওটার ভয়ে। ওটার ভয়ে রাতে ঠিক একটা ঘুম আসে না। তো তোমার বাবা মা বা আত্মীয় স্বজন বা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, এমন কারোর সাথে কি যোগাযোগ করা হয়েছে এর আগে বা বর্তমানে কখনো? মানে যখন ছোট ছিলাম তখনই তো হয়েছিল, মানে আমি আমার ফ্যামিলিকে শেয়ার করি নাই আসলে আমার সাথে এরকম ঘটে। রাইট, বাট ইউ শুড শেয়ার ইট, বিকজ এই ধরনের ঘটনা, প্যারানর্মাল ঘটনাগুলোকে একদমই হালকাভাবে দেখা যায় না। যেহেতু তোমার ঘুমের সমস্যা হচ্ছে, তুমি রাতে ঘুমাতে পারছো না, এবং ভয় এমন একটা জিনিস যেটা যদি সারাক্ষণ কারো মনের ভেতরে কাজ করে তাহলে কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব না। তুমি পড়ালেখা বলো কিংবা অন্যান্য যে কোনো কাজ বলো। প্রায় ছায়া দেখতে পাই একটা, মানে জাস্ট মানে এখান থেকে ওখানে তাড়াতাড়ি করে দৌড় দেয়, মানে দেখতেও পাই না ঠিক মতো, কিন্তু মনে হয় কেউ দৌড় দিচ্ছে। ছায়া? হুম। অলরাইট, সো আমার যেটা মনে হয় যে কিছু কিছু জিন রয়েছে, যেমন কারিন জিন প্রত্যেকটা মানুষের সাথেই রয়েছে, এবং এই জিনটা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে, হয়তো কারো কারো সাথে যে জিনটা রয়েছে সেটা বিভিন্নভাবে বাধা দিতে চেষ্টা করে, এবং সেটা মানুষকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করতে চেষ্টা করে। সো এমন কিছু হতে পারে যেটা কিনা আসলে তোমার সাথেই রয়েছে, এবং সেটা তোমাকে বারবার চোখের সামনে দেখা দিচ্ছে, অথচ আসলে তার কোনো ক্ষতি করবার উদ্দেশ্য নেই। সো থ্যাংক ইউ গুনগুন। আসলে তোমার ঘটনাটা শুনে আমি বুঝতে পারছি তুমি কতটা ভীত, তবে এটা নিয়ে এতটা ভয় পাবার কিছু নেই। সব অশরীরী যে মানুষের ক্ষতি করবে এমনটা কিন্তু নয়, তারা আমাদের আশেপাশে আছে এবং সর্বত্রই রয়েছে বিরাজমান, কিন্তু সবাই কিন্তু ক্ষতি করে না। সে আমাকে ভয় দেখায় কিন্তু কোনো ক্ষতি করে না। ভয় দেখায়, এক্স্যাক্টলি, যে মাথে মাথে ক্ষতি করতেই বা কতক্ষণ, কল দেওয়া যেহেতু স্টার্ট করছে। অলরাইট, সো তুমি যেহেতু ভয় পাচ্ছ, আমার মনে হয় যে গুনগুনের পরিবারে যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমাকে এই মুহূর্তে শুনছেন, এবং যদি শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করবো এই বিষয়টাকে একটু সিরিয়াসলি দেখার জন্য, এবং এ ধরনের কোনো সমস্যা, আসলে সমস্যার উদ্ভবই হয় সমাধানের জন্য। সো আমি চেষ্টা করব, আমি অনুরোধ করব যে আপনারা এটার একটা সমাধানের জন্য, হয়তো ওই বাসস্থান বা ওই জায়গাটাতে কোনো সমস্যা থাকতে পারে, ওখানে কোনো খারাপ কিছুর অবস্থান থাকতে পারে, আপনারা সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন গুনগুনকে, আজকে আমাদের খুদে গেস্ট যাকে বলা যায়, সে যেন আসলে এই ধরনের ভয়ের মধ্যে দিনগুলো কাটাতে না হয়। অনেক ধন্যবাদ গুনগুন। তো আমি নদিয়া দেবগ্রাম থেকে শুভম মুখার্জি বলছি। আজ আমি একটা ছোট্ট ঘটনা নিয়ে এসেছি, যেটা আমার এক বন্ধুর সঙ্গে হয়েছিল। তার আগে প্রেতকথার সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যারা চাকরি বা পড়াশোনার জন্য বাইরে থাকো তাদের বলবো, রাতে যেখানে সেখানে বাথরুম করা উচিত নয়। তোমার ওই একটা ভুলের কারণে অনেক বড় বিপদ তোমার ঘাড়ে এসে পড়তে পারে। আমার বন্ধু ডিফেন্সের জন্য পড়াশোনা করতে একটা কোচিং নিয়ে মছলন্দপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতো। তার সঙ্গে থাকতো তার এক বন্ধু সোহেল। ঘটনাটি আমার বন্ধু সৌভিকের ভাষায় লিখলাম। আমি তখন নতুন নতুন মছলন্দপুরে এসেছি। সোহেল যে বাড়িটা ভাড়া থাকতো সে বাড়িটাতে গিয়ে আমি উঠি। আমরা দুজন রুম শেয়ার করে থাকতাম। ঘটনাটি ঘটে সোহেল বাড়ি যাওয়ার পর থেকে। আমরা যে বাড়িটিতে ভাড়া থাকতাম সেটি লোকালয়ের থেকে একটু দূরে ছিল। বাড়িটার পিছনে ছিল বিরাট একটা বাঁশবাগান, আর তার মাঝখান দিয়ে ছিল একটা রাস্তা যেটা সোজা লোকালয়ে গিয়ে ওঠে। আর বাড়িটির সামনে দিয়ে ছিল মেইন রাস্তা, যেটা দিয়ে গেলে লোকালয়ে পৌঁছতে প্রায় 10 মিনিট লেগে যেত, কিন্তু ওই বাঁশবাগান দিয়ে গেলে 5 মিনিটেই লোকালয়ে পৌঁছে যাওয়া যেত। সেদিন সোহেল বাড়ি গেছিল, রাত তখন প্রায় 9টা। তাই আমাকে একাই রাতের খাবার খেতে হোটেলে যেতে হয়। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি রুমে ফেরার জন্য আমি সেই বাঁশবাগানের পথটা ধরি। আমি ভাবলাম রুমের কাছাকাছি যখন চলে এসেছি একবার বাথরুমটা সেরেই নি। যেমন ভাবা তেমন কাজ। বাঁশবাগানের ভিতরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আমি প্রস্রাব করতে শুরু করলাম। ঠিক সেই সময় গাছের উপর থেকে মটমট করে একটা আওয়াজ পেলাম, আর তারপরই
ধপ করে মাটিতে কিছু একটা পড়ার শব্দ পেলাম। তখন আমার সারা শরীর ভারী হয়ে আসছিল। সঙ্গে সঙ্গে আমি ফোনের টর্চ অন করে চারিদিকে আলো ঘোরালাম। দেখলাম গাছের একটা শক্ত কাঁচা মোটা ডাল ভেঙে গাছের গোড়ায় পড়ে আছে। ডালটা দেখলেই বোঝা যাচ্ছিল যেন কেউ রাগে গাছের ডালটা ভেঙে ফেলেছে। আমি ভয়ে দ্রুত রুমে ফিরে এলাম। ঘরের জিরো ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করে ধূপধাপ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার খাটের পাশের জানলার পাল্লাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর হু হু করে আমার ঘরের ভিতরে হাওয়া ঢুকছে। আমি বিছানা থেকে উঠে জানালাটা বন্ধ করতে যাব, ঠিক সেই সময় আমার নজর পড়ল জানালার বাইরে সেই গাছটার দিকে। আমি তাকিয়ে যা দেখলাম তাতে রীতিমতো আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম সেই গাছটির গোড়ায় ধোঁয়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি ভয়ে জানলাটা বন্ধ করে দিই। খাটে কম্বল মুড়িয়ে শুধু ভগবানের নাম করতে থাকি। বাকি রাতটা আমার এভাবেই কেটে যায়। পরের দিন সকালের ফার্স্ট ট্রেন ধরে আমি বাড়ি চলে আসি। তখন আমি সোহেলকে কিছু বলিনি। বাড়ি ফিরে আমি রীতিমতো অসুস্থ হয়ে পড়ি। আমার গা জ্বরে পুড়ে যাচ্ছিল। মাকে সব কথা বলার পর আমাকে ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে ঝাড়ফুঁক করা হয় এবং একটা তাবিজ দেওয়া হয়। সেই তাবিজটা নেওয়ার পর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। ততদিনে ছুটি কাটিয়ে সোহেল রুমে ফিরে এসেছিল। আমি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর ঠিক করি আবার রুমে ফিরব। তাই ফোনে সোহেলকে সব কথা জানাই। এটাও বলি যে আমি আজ রুমে আসছি, তবে একটু রাত হবে, দরজাটা যেন খুলে রাখে। আমি প্ল্যান করি রুমে যাওয়ার আগে ডায়মন্ড হারবারে এক আত্মীয়র বাড়িতে দেখা করে রাতে সেখানে ডিনার করে তারপর মুছলন্দপুরে ফিরে যাব। এরপর আমি বিকেলের ট্রেন ধরে ডায়মন্ড হারবার পৌঁছতে প্রায় 7-8টা বেজে যায়। তখন সোহেল আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে আমি কটার মধ্যে রুমে ঢুকবো। আমি তাকে জানাই ওই 10:30-11টার মধ্যে দরজাটা যেন সোহেল খুলে রাখে। আমার আসতে দেরি হয়েছে বলে সোহেল খেয়ে দিয়ে দরজাটা ভেজিয়ে রেখে শুয়ে পড়ে। রাত তখন 2টো। দরজায় 3বার টোকা পড়ে। সোহেল ঘুমের ঘরে বলে, শুয়ে গেলি? এই বলে সোহেল ঘুম জড়ানো চোখে দরজার দিকে তাকায়। দেখে দরজার বাইরে থেকে কেউ একজন ঘরের ভিতর উঁকি মারছে। সোহেল ঘুম ঘুম চোখে বলে, এখন অনেক রাত হয়েছে, সকালে কথা হবে। এবার সে দেখতে পায় কেউ একজন দরজার বাইরে থেকে ভিতরের দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। সোহেল ভাবে হয়তো আমি মজা করছি, তাই ও আর মনোযোগ না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। দরজাটা তখনও আধ খোলা ছিল। সকালে আমার ডাকে সোহেলের ঘুম ভাঙে। আমি তাকে বলি রাতের ট্রেন লেট থাকায় আমার আসতে সকাল হয়ে গেছে। আমাকে দেখে সোহেল একেবারে অবাক হয়ে যায়। সোহেল আমাকে বলে, তুই তো কাল রাতে রুমে এলি, দরজার বাইরে থেকে ভিতরে উঁকি মারছিলি না? আমি জানাই আমি কাল রাতে রুমে আসিনি। সোহেলের মুখে আতঙ্কের ছাপ পড়ে যায়। সে বলে, তাহলে কাল রাতে দরজায় কে টোকা মারলো, আর দরজার বাইরে থেকে ঘরের ভিতর কেউ কি মারছিল? এই প্রশ্নের উত্তর আজও আমাদের কাছে অজানা। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। বানান ভুল হলে ক্ষমার নজরে দেখো। ভালো থেকো। এই ছিল ঘটনা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলা থেকে সাকিব ভাইয়া। এই সাকিব ভাইয়ার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 16 বছর আগে। এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন এই সাকিব ভাইয়ের বাবা। তিনি সে সময় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। তিনি মোটামুটি সে সময় 8-9 বছর এই অ্যাম্বুলেন্স আর কি চালাচ্ছেন এতদিন যাবৎ।
কিন্তু এতদিন যাবৎ যে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল তিনার সাথে প্যারানরমাল কিছু ঘটনা ঘটতো, কিন্তু একদিন হঠাৎ করে একটা বিশাল বড় একটা প্যারানরমাল ঘটনা ঘটে যায়। ছোটোখাটোগুলো সেগুলো উনি মেনে নিতেন, কিন্তু সেদিনের ঘটনাটি তিনি মেনে নিতে পারেন নাই। সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাচ্ছি। সেদিনের রাতটা ছিল খুবই নিস্তব্ধ এবং আর সেই গরমকালের সময় আর কি এই ঘটনাটি। সেই এত গরমে সবাই মানে কারেন্ট না থাকলে তো একটা অবস্থা সে সময় খুবই খারাপ। কারেন্ট ছিল না, তার বাসায় তো কারেন্ট ছিল না, এরকম করে তিনি মানে সে সময় খুবই গরম ছিল। শরীর ঘুমাইলে মানে একজন হঠাৎ উঠতে চাইতো না, গরমের দিন যা হয়। মানে প্রত্যেকটা মানুষের কিন্তু গরমের দিন শরীর একদম হালকা হয়ে যায় এবং ঘুমালে ঘুম একদম চলে আসে দ্রুত। সো তিনি দিনের বেলা কয়েকটা রোগীকে আর কি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসে। মানে কয়েকটা বলতে সেদিন নাকি 5টা রোগীকে হসপিটালে নিয়ে আসে দিনের বেলা। তো সেদিন দিনটা ওইভাবে চলে যায়। তিনি ভাবছিল যে আর কোনো হয়তো গাড়ি চলা লাগবে না, সো এই জন্য তিনি আর কি ঘুমাইছে। 8টা বেজে গেছে, সে সময় ঘুমাইছে, খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পর তিনি যখন রাত প্রায় একটা বেজে গেছে, সে সময় তিনার ফোনে আর কি কল আসছে যে একটি দ্রুত অ্যাম্বুলেন্স লাগবে এবং একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে একটি মেয়ে আর কি মারা গেছে। এই মেয়েটাকে দ্রুত ওই জায়গা থেকে হসপিটালে নিয়ে আসতে হবে। হসপিটালে বলতে হসপিটালের মর্গে, কারণ মেয়েটার কোনো মানে আত্মীয় স্বজন এবং কোনো খোঁজ পাওয়া যাইতো না, কারণ সে সময় ওই মেয়েটার খোঁজ পাওয়াটা খুবই মুশকিল ছিল। তো ওই মেয়েটার খোঁজটা পায় 3 দিন পর, যে এর বাসা এখানে নড়াইল জেলা থেকে মানে একটু বাইরে আর কি। তো যখন খোঁজ পায়, তার আগে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সাকিব ভাইয়ের বাবা রকিব সাহেব তিনি গাড়ি নিয়ে সেদিন রাত 1টার সময় বাহির হলেন। তিনার যে হেল্পার ছিল তিনি তো ঘুমাইছে, তিনাকে ফোন দিচ্ছে, তিনি মানে পাশে আর কি ওর বাসা, সেও আর কি ফোন ধরতেছে না। মানে তিনার নাইট ডিউটি ছিল না, তারপরেও অ্যাম্বুলেন্স না থাকার কারণে তিনাকে ফোন দেওয়া হয় এবং তাকে দ্রুত আসার কথা বলা হয়। তিনি যখন আসে ওইখানে মানে অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ওইখানে চলে যায় হসপিটালের ঠিকানা নেওয়ার পর সেখানে যায়। সেই লাশটাকে নিতে যাইতে প্রায় মোটামুটি 10 কিলোর মতো যাওয়া লাগতো। এই 10 কিলো রাস্তা প্রচুর পরিমাণে জোরে উনি আর কি গেছে। মানে লাশ যেহেতু রাত 1টা বেজে গেছে, কেউ এখানে থাকবে না, কারণ যেহেতু কারো কিছু হয় না সেহেতু কেউ থাকতেই যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো দ্রুত ওইখানে পৌঁছায়, কয়েক ঘন্টার মধ্যে আর কি ওইখানে পৌঁছায়। সেখানে যে লাশটাকে দেখতে পায় যে এই লাশটি এত বিস্তৃতভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যা বলার বাইরে। তিনি বলতেছিল যে আমি যতদিন লাশ এবং রোগী উবাইছি, আমার এই 8 বছরের অভিজ্ঞতায় এরকম লাশ আমি কখনো দেখিনি। কারণ হচ্ছে এই লাশটির একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এর ব্লিডিং খুবই পরিমাণে হচ্ছে এবং একে আগেই হত্যা করা হয়, তারপরে একে অ্যাক্সিডেন্ট করে আর কি মারা হয়েছে। তিনি আর কি দেখে এভাবে কথাগুলো বললেন। এটা পুলিশ কেস হতে পারে। তো যখন এরকম করে বলল, তো ওনাকে লাশটাকে তুলে দিল কয়েকজন মিলে। ওইখানে দোকানপাটে যেরকম লোক ছিল, মানে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মেয়েটাকে ফালাই দিয়ে রেখে গেছে আর কি, এরকম একটা পরিস্থিতি। তো যখন ওই মেয়েটাকে ওইখানে অ্যাম্বুলেন্সে তোলার পরে তিনি যখন নিয়ে আসতেছেন, তো হঠাৎ করে রাস্তায় ফ্রিজের অ্যাম্বুলেন্স, তো হঠাৎ করে রাস্তায় অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়।
তো ভালো অ্যাম্বুলেন্স হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে, তিনি ভাবতেছিল যে হয়তো কোনো গাড়ির সমস্যা হলো। তিনি আর কি গাড়িটা চেক করতেছেন, কোনো সমস্যা নাই। তো উনি আবার পেছনের দিকে আসে চাকাগুলো চেক করতেছে, কোনো সমস্যা নাই। যেহেতু কোনো সমস্যা নেই, তিনি আবার গাড়িতে উঠে স্টার্ট দিলেন। গাড়িটা স্টার্টও নিছে, নেওয়ার পর মানে গিয়ার দিছে, গাড়িটা মানে আগাচ্ছে না। তো উনি মানে অস্থির হয়ে গেলেন যে আমি করতেছি, গাড়িটা আগাচ্ছে না কেন। মানে একটা স্বাভাবিক মানুষের মনে পড়তেই পারে যে হঠাৎ এরকম গাড়ি আসতেছে, মানে আগাচ্ছে না কেন, একটা মানুষের থাকতে পারে এরকম চিন্তাধারা। তো যখন গাড়িটা আগাচ্ছে না, তখন উনি ভাবলেন যে হয়তো গাড়ির পেছনে কেউ চাকাতে কোনো জাম টাম পড়ছে, এরকম হতে পারে। তো গাড়ির পিছনে যখন আসছে, গাড়ির পিছনে এসে দেখে যে কোনো জাম টাম কিছুই নাই। তো যখন জাম কিছুই নাই, তখন ওই সাকিব ভাইয়ের বাবা অবাক হয়ে গেলেন যে গাড়ি আগাচ্ছে না কেন। তিনি আবার ভাবলেন যে হয়তো লাশটা এরকম ভাবে মারা গেছে, কোনো প্যারানর্মাল কিছু হতে পারে আর কি। তিনার সাথে এরকম ঘটনা এর আগেও ঘটছে আর কি। তো যখন এরকম হলো, তিনি অ্যাম্বুলেন্সের দরজা খুলে আর কি লাশটাকে চেক দিচ্ছেন। লাশটা উনি যখন চেক দিতে গেছে, যে দেখে যে লাশটা ওইখানে নাই। তিনার আর কি মাথা একদম আগুনের মতো গরম হয়ে গেছে, কারণ তিনি ভাবতেই পারে নাই যে লাশ কোনো বন্দি গাড়ির থেকে বাহির হবে। তো তিনি ভাবলেন যে আমি তো এর আগেও কখনো লাশ বাহির করি নাই বা কোথাও ফালাইও নাই, লাশটা গেল কোথায়। তিনার তো শরীর ঘামা শুরু হয়ে গেল যে লাশের জবাবটা কি দেব আমি। তো তিনি হঠাৎ করে তার ছাদের উপরে নজর গেল যে তার অ্যাম্বুলেন্সের ছাদের উপরে লাশটা পড়ে আছে। এটা দেখে তার গা একদম ঘেমে অবস্থা খুবই খারাপ, ভয়ে। হঠাৎ করে এত উপরে লাশটা যাবে কিভাবে এবং কে এই লাশটাকে ওইখানে নিয়ে গেল, মানে তার অবস্থাটা ভাবতেছেন যে এতটা খারাপ পরিস্থিতিতে কিভাবে একটা মানুষ পড়তে পারে। তো উনি আবার কি করলেন, ওই লাশটাকে কোনোভাবে ওইখান থেকে শেষে আর কি নামাইছে, কোনোভাবে কষ্টে, অনেক কষ্টে, কয়েক মিনিট চেষ্টার পরে লাশটাকে কোনোভাবে সূক্ষ্মভাবে আর কি নামাইছে। নামানোর পর লাশটাকে আবার অ্যাম্বুলেন্সে রাখছে। রাখার পর দরজাটা ভালোভাবে লাগাইছে। লাগানোর পর তিনি গাড়িটা স্টার্ট দিয়েছে সুরা পরে, যে আল্লাহ দোয়া করলেন যে আল্লাহ তাআলা আমাকে যত সুস্থভাবে অ্যাম্বুলেন্সটি হসপিটালে নিয়ে যেতে পারে। কারণ একটা লাশ যখন হঠাৎ করে যে জায়গা থেকে উপরে চলে যাবে, তখন একটা খারাপ এবং ভয়ের ব্যাপার। মানে আমার সাথে ঘটলেও আমি এরকম ভয় পাওয়ারই কথা, আমি ওখানে গাড়ি চালাইতাম না, এরকম একটা পরিস্থিতি। তো যেহেতু উনি অ্যাম্বুলেন্স চালাইতেন, তিনার আর কি ওরকম সমস্যা হলো না। তিনি গাড়িটা রওনা দিলেন ওই দিকে। যখন গাড়িটা হসপিটালে গেল, যাওয়ার পর পুলিশ কেস হওয়ার পর ওই লাশটাকে মর্গে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পোস্টমর্টম রিপোর্ট আসলো যে ওই মেয়েটাকে 5টি ছেলে মেয়ে ধর্ষণ করে হত্যা করে তাকে আর কি বাজের নিচে ফালাই দিয়ে গেছে। এ কথাটা শুনে ওই অ্যাম্বুলেন্স চালক ভয় একদম খুবই অবস্থা খারাপ, যে একটা মানুষ কিভাবে এরকম করে একটা মানুষকে মারতে পারে। তো এরকম করে যখন গেল, তিনি বাসায় গেছেন। ওই যখন রাত, তখন 5টার মতো বেজে গেছে, উনি বাসায় গেছেন। তো সেদিন যেহেতু সকাল হয়েছে, উনি নামাজ কালাম পরে আর কি বাসায় চলে গেছেন। যাওয়ার পর হঠাৎ পরের দিন আবার রাত্রিকালীন সময় উনি হসপিটালে বলে আসছে যে আমি আজকে রাত্রে কোনো ডিউটি করবো না এবং আমাকে ফোনও দিয়েন না। তো উনি রাত যখন 12টা বেজে গেছে, তিনি ঘুমাচ্ছে, ঘুম আসতেছে না। হঠাৎ করে ঘুম আসছে, আবার 1টার দিকে ওনার ঘুমটা ভেঙে যায়। তিনি বাইর হয়ে একটু হাঁটাচলা করতেছেন। তো যখন হাঁটাচলা করতেছে, যে লাশটাকে উনি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে গতকাল, সেই লাশটাকে উনি তার বাড়ির সামনে দেখতে পাচ্ছে। এটা দেখে উনি তো ভয়ে একদম কম্পমান, যে আমি লাশটাকে হসপিটালে
রেখে আসলাম এবং মর্গে এটাকে পোস্টমর্টম করা হয়েছে, রিপোর্ট বাইর হয়েছে, আর এই লাশটি কিভাবে আমার এই বাসায় আসে। তো যখন এভাবে কথা বলার পর তিনি তো কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে লাশটা কিভাবে এখানে আসলো। ভয়ে তার অবস্থা খুবই খারাপ। তিনি এক দৌড় দিয়ে যে বাসায় ঢোকে এবং রুমে দরজা দেয় যে এরকম পরিস্থিতি আমার সাথে কেন হবে। তিনি সাথে সাথে হসপিটালের ফোন দেয় এবং বলে যে লাশটা কি ওইখানে আছে। তারপর শিওর হয় যে লাশটা ওইখানে আছে। তিনি ভাবতেছিল যে হয়তো কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। তিনি পরের দিন সকালেই তিনি কবিরাজের কাছে যায় এবং কবিরাজ বলে যে আপনি যে লাশটাকে নিয়ে আসছেন এই লাশটা একটি জিনকে ভর করে, মানুষটিকে জিনের সাথে আর কি এনার খুবই একটা ভালো সম্পর্ক ছিল এবং এই লাশটাকে যে হত্যা করছে যতদিন পর্যন্ত এই ছেলে পাশটাকে শাস্তি দেবে না এই জিন ততদিন আর কি শান্তি পাবে না। তো যখন কয়েক মাস চলে যাওয়ার পর সেদিন উনি কবিরাজের কাছ থেকে কয়েকটা তাবিজ নিয়ে আসে এবং তাবিজ নেওয়ার পর তার সাথে কয়েকদিন এরকম ঘটে না। তো পরে একদিন হঠাৎ করে জানতে পারে যে এক জায়গায় 5টি ছেলে মরে পড়ে আছে। কেউ জানে না যে এই 5টির কোনো খবরও জানে না এবং কেউ জানে না। তিনাকে ফোন দেওয়া হয় এবং এই ব্যাপারে বলা হয়। তিনি বলে যে আমি তো পাবো না, আমি অসুস্থ। উনি ভালো, তারপরে বলছে যে এরকম। তো উনি ভাবছে যে হয়তো ওই জিনটা যে বলছিল আমি ওদেরকে শাস্তি দেব, এই শাস্তিটা হয়তো দিছে এদের। তো যখন এরকম করে শাস্তি দেওয়ার পর ওই আঙ্কেলের আর কোনো সমস্যা হয় নাই, সাকিব ভাইয়ের বাবা। তো এরপরে কয়েক মাস পর উনি অ্যাম্বুলেন্স চালা বাদ দিয়ে দেয় এবং তিনি একটা কাপড়ের দোকান দেয় এবং ওই দোকানে আর কি তাদের সংসার চলে যায়। সো এটাই ছিল ঘটনা রাসেল ভাই। আর সাকিব ভাইয়ের বাবা এখন সুস্থ, কোনো সমস্যা নাই। সো এটাই ছিল ঘটনা। আল্লাহ হাফেজ। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই যে বিনং এপিসোডেই আমরা ওনার একটি ঘটনা প্রচার করেছি আর ইতোপূর্বে ওনার বেশ কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের ইতিবাচক মন্তব্য পাওয়ার পর উনি প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। আর ওনার পাঠানো একটি ঘটনা এবার অমর 21 বই মেলায় আমরা প্রকাশ করতে যাচ্ছি ইনশাল্লাহ। তিনি জাহিদুর রহমান পিয়াল ভাই। গত 82 নং এপিসোডে ওনার পাঠানো ঘটনার শিরোনাম ছিল ভুতুরে নৌকা। আর এই নৌকার যে দুজন ব্যক্তি ছিলেন, ফয়েজ চাচা এবং রতন মিয়া, ওনারা কি বিপদেই না পড়েছিলেন মাছ ধরতে গিয়ে। আপনাদের অনেকেই মনে আছে সেটা। প্রিয় লিসেনার্স, ওনার যে ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটির সময়কাল এটি 2007 সালের 15 নভেম্বর রাত থেকে শুরু হয়ে প্রায় 3 বছর স্থায়ী হয়েছিল। এবং এই 3 বছরে একটি পরিবারের উপর কি বিপর্যয়কর একটি ঘটনাই না ঘটেছিল। প্রতিনিয়ত সেই ঘটনা বারবার ফেরত আসছিল। একটি ঘটনা এই কারণে বলছি যে মূল বিষয় এক হলেও তার যে সমস্ত প্রভাবগুলো এগুলো বারবার ফেরত এসেছিল। প্রিয় লিসেনার্স, 15 নভেম্বর 2007 সাল বাংলাদেশের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ এবং এক মর্মান্তিক অধ্যায়। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় যার নাম সিডর, এটি বাংলাদেশে আঘাত হানে এই তারিখে। এর গতিবেগ ঘন্টায় 305 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন ভারত, বাংলাদেশ এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা মিলিয়ে সরকারিভাবে প্রায় 15,000 মানুষ নিহত হয়েছিলেন বলে রেকর্ডে আছে। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, গাছপালা হোক, ফসল হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা অপূরণীয় ক্ষতি। এখনো ঝালকাঠি এলাকায় যদি আপনারা যান, সেখানে দেখা যাবে অনেক বড় বড় পুরনো গাছ সেখানে খুবই কম আছে। কারণ সিডরে এই ধরনের পুরনো গাছ আর একটাও আস্ত ছিল না, সব ভেঙে গিয়েছিল। মানুষগুলো অনেক কষ্টে সেই সময় থেকে আস্তে আস্তে বের হয়ে এসেছেন। ওই রাত্রেই একটি ভয়ানক ঘটনা ঘটেছিল একটি পরিবারের সাথে। সেই ঘটনার প্রভাব ওনারা দীর্ঘ প্রায় 3 বছর ধরে ভুগেছিলেন সেই প্রভাবে। প্রিয় লিসেনার্স,
শুরু করছি সেই ঘটনাটি। ওই ঘটনাটি এই পিয়াল ভাই উনি ওনার এক কাকির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। মূলত কাকির পরিবারেই ঘটেছিল ঘটনাটি। ওই কাকির হাজবেন্ডের নাম আব্দুল, তাকে আব্দুল চাচা নামেই ডাকেন এই পিয়াল ভাইরা। আর ওই আব্দুল চাচার ছেলে একজনই, তার নাম হচ্ছে রশিদ। এই রশিদ ভাইয়ের আবার 2 ছেলে 2 মেয়ে। এর মধ্যে এক ছেলের নাম ইলিয়াস আর এক ছেলের নাম আমিন। আর এই রশিদ ভাইয়ের স্ত্রীর নাম হচ্ছে আয়শা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা শুরু করি মূল ঘটনা। ওনারা খুব ভালোভাবেই মানে কাজ চালিয়ে যাচ্ছিলেন, বাপ বেটা বলতে এই আব্দুল চাচা এবং রশিদ ভাই। তো ওনারা করতেন কি, দিনমজুরের কাজ করতেন আর আশেপাশের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করতেন। এই আব্দুল চাচাদের বাড়িটা হচ্ছে বড় একটা গেরস্ত বাড়ির পেছনের দিকে একটা ছোট বাগানও রয়েছে। ওই গ্রামের বাড়িগুলো এমন যে ম্যাক্সিমাম বাড়িগুলোর পেছনে পুকুর থাকে, পুকুর ঘিরে সুপারি গাছ, নারকেল গাছ ইত্যাদি। এটা ওই গ্রামের অনেকের বাড়িতেই ওই সময় ছিল, মানে গেরস্থের বাড়িতে যেরকম ওই গ্রামে থাকে আর কি। এমনই একটা বাগানের মধ্য দিয়ে 5 মিনিট হেঁটে একটা সাঁকো পেরিয়ে ফসলি জমি, মানে কোলা, এলাকায় কোলা বলে ফসলি জমিকে। ওই কোলার পাশে ওনাদের একটা ভিটা আছে। ওখানে 2টো ঘর, একটা সরকার থেকে দেয়া হয়েছে, একটা আধা পাকা ঘর, আর একটা মোটামুটি বড় ধরনের কাঠের ঘর, আর একটা গোয়াল ঘর, রান্নাঘর, আর একটা ওয়াশরুম। তাদের ভিটাটা বেশ বড়। এই যে ঘরগুলোর কথা আমরা বলছি, এই ঘরগুলো ছাড়া সম্পূর্ণ ভিটা জুড়ে বিভিন্ন ধরনের গাছ, যেমন আম, কাঁঠাল, জামরুল, বাঁশঝাড় এসব রয়েছে। আর তাদের এই গাছগুলো ভিটার দক্ষিণ দিকে লাগানো, আর গাছগুলো শেষ হলে ফসলি জমি বা কোলা। ওই ভিটার সামনে কোলা, আর এই সামনের কোলার পাশ দিয়ে তাদের বাড়ি আসার রাস্তা। আর পেছনেও কোলা, কিন্তু পেছনে 5 মিনিট হাঁটলে আরো একটা গেরস্থ বাড়ি আছে। আবার পূর্ব দিকে একটা গেরস্থ বাড়ির শেষ সীমানায় খাল রয়েছে। এমন একটা বাড়িতে এই আব্দুল চাচা তার পরিবার নিয়ে থাকতেন। সিডর যেদিন সন্ধ্যায় ওনাদের এলাকায় আঘাত হানে, তখন এই আব্দুল চাচা আর তার পরিবার তাদের বাড়িতেই অবস্থান করছিলেন। আল্লাহর অশেষ রহমতে তাদের ছোট কাঠের ঘরের আশেপাশে গাছগুলো পড়ে যায়, মানে ভেঙে পড়ে যায়, কিন্তু তাদের ঘরে কোনো সমস্যা হয়নি, মানে ঘরের উপর পড়েনি। আর তাদের ঘরটা তুলনামূলক কম উঁচু, তাই বাতাসও তেমন একটা লাগেনি, মানে ওই ঝড়ের বাতাসটা। আর ঘরের চালেরও তেমন কোনো ক্ষতি হয়নি আল্লাহর অশেষ রহমতে। ঝড়ের দিন সন্ধ্যায় বাতাস দেখে আব্দুল চাচা এবং রশিদ ভাই তারা দুজনেই কেরোসিন তেল, গ্যাস লাইট, শুকনো খাবার, মোমবাতি এবং একটা এক্সট্রা হারিকেন কিনে নিয়ে আসেন। যে সময় ঝড় শুরু হয়ে যায় তখন আনুমানিক রাত 12:30 কি 1টা। তখন প্রবল বাতাস বইছে, গাছপালা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তখন তারা সবাই ঘরের মধ্যে এক জায়গায় গুটিসুটি হয়ে বসে আছে আর ভাবছে এখনই হয়তো কোনো গাছ তাদের ঘরের উপর এসে পড়বে। কি হবে তখন? আল্লাহ আল্লাহ করছে। বাতাসের এমন বিকট শো শো শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো হেলিকপ্টার তাদের ঘরের উপরে উঠছে, এমন ভয়ানক শব্দ হচ্ছিল। তারা একদম কোলার পাশে হওয়ায়, মানে ফসলি জমির পাশে হওয়ায়, তারা ওই ঝড়ের ভয়ঙ্কর রূপটা খুব ভালোভাবে দেখেছিল। এই রশিদ ভাইয়ের মা, মানে যেই কাকির কাছ থেকে এই পিয়াল ভাই ঘটনা সংগ্রহ করেছিলেন, তো ওনার মতে ওনারা বাইরের অবস্থা দেখার জন্য তাদের যে কাঠের জানালা আছে এই জানালাটা খুলে একটু সময়ের জন্য দেখছিলেন। তখন তারা দেখেন দূরের ফসলি জমিতে নাকি বেশ খানিকটা পানি উঠে গেছে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এই ঝড়ের ভয়াবহতার মধ্যেও তারা ওই ফসলি জমির মধ্যে একটি অদ্ভুত জিনিস খেয়াল করেন। তারা দেখেন ওই কোলার মধ্যে একটা হারিকেনের আলোর মতো কিছু একটা দৌড়াদৌড়ি করছে, আর নিমেষেই সেটা একটা বিশাল বড় দানবের আকার ধারণ করে। ওই দানবটা নাকি উড়ন্ত গাছপালা বা অন্যান্য যেই বিষয়গুলো উড়ে যাচ্ছিল সেগুলো লুফে নিয়ে অন্যত্র ছুঁড়ে ফেলছিল। মনে হচ্ছে সে যেন খেলা করছে। সে ওই ফসলি জমির পানির মধ্যে ছুটে বেড়াচ্ছে। তো
আব্দুল কাকাদের ঘরের মধ্যে কিন্তু হারিকেন চলছিল। এক সময় ওই দানবটা এটা দেখে ফেলে যে তাকে ওই ঘরের মধ্যে থেকে কেউ দেখছে, কারণ জানালা যখন খুলেছে তারা ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, আলো নজরে এসেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে দানবটার কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো খেলাই মগ্ন। সে এক নজর তাকিয়েছে, এটাও কিন্তু এই আব্দুল চাচা, তারপরে তার স্ত্রী, তারপর রশিদ ভাই, তার ছেলেপেলে, তারা কিন্তু এটা দেখেছিল। কিন্তু বাচ্চা ছেলেপেলেরা তারা খুব বেশি এটা নজরে আনেনি, তারা ওটা খুব ভালো করে বুঝতেও পারেনি। কিন্তু পরিবারের বড় সদস্যরা ওনারা এই বিষয়টা ভালো করে দেখেছিলেন। এদিকে আব্দুল চাচা আর এই রশিদ ভাইয়ের যে পরিবার, তাদের মতে এটা ছিল একটা দেও। ঝড় দেখে এই দেওটা বের হয়ে এসেছে। যাই হোক, এটা অল্প কিছুক্ষণ দেখার পর আব্দুল চাচা জানালা বন্ধ করে দিলেন। এক সময় এই ঝড় আরো প্রবল আকার ধারণ করে। তখন তারা অবাক হয়ে খেয়াল করে হঠাৎ করে তাদের ঘরের চারপাশটা আলোকিত হয়ে গেল। মনে হচ্ছে বাইরে কোনো বড় সার্চ লাইট জ্বালানো হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে তাদের চৌকাঠের নিচে যেই ফাঁকা অংশটা থাকে, সেই ফাঁকা দিয়ে একটা গোল আলোর বৃত্ত মনে হলো ঘরে ঢুকলো। ওইটাও একটা হারিকেনের মতো আকার ধারণ করে এবং পরবর্তীতে ওটা আবার বের হয়ে গিয়ে তাদের ঘরের সামনে আর একটা রুম রয়েছে, সেটা চালে অবস্থান নেয়। ওনারা ওই চৌকাঠের নিচ দিয়ে এটা দেখার চেষ্টা করছিলেন। ওই আলোটা একটা আগুনের গোল কুণ্ডলীর মতো ছিল। ওই আলোটার যে ব্যাখ্যা, ওটার ব্যাখ্যা আসলে ওই কাকি পিয়াল ভাইকে খুব ভালো করে দিতে পারেনি, তবে উনি যেভাবে দেখেছিলেন, যেভাবে বলেছিলেন, সেভাবেই মূলত পিয়াল ভাই উপস্থাপন করেছেন। এবং ওইটা নিয়ে আমরা যতটুকু বললাম এতটুকুই আর কি এটার ব্যাখ্যা ছিল। তো যাই হোক, এক সময় ঝড় কমে যায় আর ওই আলোর কুণ্ডলীটাও ওই বাড়ি থেকে চলে যায়। আর ওই বাড়ির চারদিকেও কিন্তু তখন অন্ধকার হয়ে যায়, যেটা স্বাভাবিকভাবে অন্ধকার থাকে সব সময় আর কি। সকাল হয়ে যায়, ঝড় থামে, তারা বের হয়ে দেখে পুরো গ্রামে এক বিভীষিকাময় অবস্থা। একটা গুছানো গ্রাম কিভাবে লন্ডভন্ড হয়ে গেছে। যদিও বা ওই দেওকে তারা যে দেখেছে, এরপরে কিন্তু কোনো ভয়ের ঘটনা ওই সময়ের মতো ঘটেনি। আর এই যে ব্যাপারটা হলো, এই ঝড়ের কারণে কিন্তু চারদিকে গাছপালা থেকে শুরু করে নিয়ে সবকিছু তছনছ হয়ে গেছে। এদিকে যেহেতু এই আব্দুল চাচা এবং তার ছেলে রশিদ তারা দিন মজুরে কাজ করতো, তাদের কাজও কিন্তু বেড়ে যায় এবং এভাবেই তারা বিভিন্ন কাজ করতে থাকেন। অনেকেই তাদেরকে ডাকেন, কারণ সবকিছুতে লন্ডভন্ড হয়ে গেছে। তাদের বাড়ির খুব একটা সমস্যা হয়নি, শুধু গাছগুলোই পড়েছিল আর কি। আর এই কাজ করে মোটামুটি তাদের টাকা পয়সা ইনকামও হচ্ছিল। এর মধ্যে সরকার থেকে তারা একটা ত্রাণের ঘরও পায়। আর তখন নতুন করে একটি ওয়াশরুম তৈরি করার দরকার হয়ে পড়ে তাদের। ত্রাণের ঘর পাওয়ার পর তাদের পুরনো টিনের ঘরের সাথেই ওই ত্রাণের ঘরটি বসানো হয়, তাই তারা একটা নতুন ওয়াশরুম বানানোর কাজ শুরু করে। তাদের ঘরের দক্ষিণ দিকে গোয়ালের পাশে তারা ওয়াশরুমের জন্য রিং, তারপর স্ল্যাব এগুলা বসাবে, যেটা গ্রামে করে আর কি। তাই মাটি বেশ গভীরভাবেই তারা খুঁড়তে থাকে। তারা বাপ বেটা মানুষের কামলা দেওয়ার পাশাপাশি রাতে দুপুরে বাড়িতে খেতে এসে একটু একটু করে এই ওয়াশরুম বানানোর কাজ করতে থাকে। তাদের তো টাকা পয়সার অভাব ছিল, তাই তারা কাজ ফেলে যে পুরো সময় দিয়ে ওয়াশরুম তৈরি করবে, এই সময়টুকু তাদের ছিল না। এই জন্য একটু একটু করে তারা কাজ এগিয়ে রাখতেন। যেদিন রিং বসানোর কথা, মানে কুয়া বা গর্ত খোঁড়া হয়ে গেছে, ওই দিন রাত্রে তারা ঠিক করেন পরের দিন স্যানিটারি ব্যবসায়ীদের কাছ থেকে রিং এনে খুব সকাল সকাল তারা ওটা বসিয়ে দেবেন, তারপর তারা কাজে যাবেন। এই চিন্তা ভাবনা এবং আলোচনা করে তারা ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে বাপ ছেলে যখন বাইরে এসে ওয়াশরুমের কাছে যায়, মানে নির্মাণাধীন ওয়াশরুম যেটা, তখন তারা দেখে এক অদ্ভুত ব্যাপার। কে যেন তারা যে কুয়াটা খুঁড়েছিল রিং বসানোর জন্য, এই কুয়াটায় মাটি ফেলে প্রায় ভরে ফেলেছে। এই দৃশ্য দেখে তারা তো খুবই রেগে যায়। কে করলো এই কাজটা, কিভাবে করলো, এগুলো নিয়ে তো চিৎকার চেঁচামেচি শুরু করে, গালিগালাজ শুরু করে। তো কাউকে তো আর পাওয়া যায় না যে কে করেছে। কি আর করা, তারা আবার ওই মাটি উঠিয়ে
রিং বসানোর জায়গাটা আগের অবস্থায় নিয়ে আসে। পরের দিন একই অবস্থা দেখতে পায় তারা। এবার এই আব্দুল কাকা মানে আব্দুল চাচা রাতে উঠানের সাথে একটা চৌকি পাতেন। উদ্দেশ্য ছিল এই চৌকিতে উনি শুবেন, যদিও বা এই চৌকিটা উঠানেই ছিল অন্য একটা পাশে, কিন্তু ওই গর্তটার কিছুটা কাছে নিয়ে আসা হয় আর কি। গ্রীষ্মকালে গরমের সময় বাতাসে শরীরটা শুকানোর জন্য ওনারা ওই জায়গাতে জিরাতো, কখনো কখনো রাত্রে ঘুমাতো। তো ওই চৌকিতেই থেকে রাত্রে পাহারা দেবে আব্দুল চাচা। আর কে এই কাজ করছে সেটা ওনারা দেখবেন। তো যেমন ভাবা তেমন কাজ, আব্দুল চাচা পাহারা দেন, কিন্তু যে রাত্রে পাহারা দেন ওই রাত্রে কোনো প্রবলেম হয় না। কেউ আর ওই গর্তের মাটি ভরাট করতে আসেনি। সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। তো চাচা ভেবেছিল হয়তো তাদের আশেপাশের কোনো গৃহস্থ বাড়ির মানুষ এই অপকর্মটা করছে। যাই হোক, দ্রুত রিং স্ল্যাব এগুলো বসিয়ে ওয়াশরুমের কাঠামো দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই স্ট্রাকচার কমপ্লিট প্রায় হয়েই গেছে, আর পরবর্তীতে তাদের ওয়াশরুমের কাজ শেষ হয়ে যাবে, মানে আর একদিন সময় লাগবে সর্বোচ্চ। ঠিক এমন সময় রাতের বেলা হঠাৎ আগের মতো সেই ওয়াশরুমের সবকিছু ভেঙে কে যেন তছনছ করে দিয়েছে। এবার একদম সমস্ত স্ট্রাকচারটি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞ দেখে তারা তো অবাক হয়ে যায়। আর এমনটা দেখার পর তারা সমস্ত পরিবারের মানুষ এমনই ক্ষিপ্ত হয়ে যায়, সবাই মিলে একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে, গালিগালাজ শুরু করে। আর কেনই বা করবে না, তারা গরিব মানুষ, এগুলো তো টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। এখন এই জিনিসগুলো যে ভেঙে দিল, আবার তো নতুন করে কিনে আনতে হবে। কিছু টাকা বাকিও রয়েছে যেখান থেকে নিয়ে আসা হয়েছে, সেই বাকিটাও শোধ হয়নি। তাহলে এখন আবার এতগুলো টাকা তাদের গচ্ছা যাবে। রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আর কারোর সাথে তেমন শত্রুতাও নাই। কে এসে এত কিছু বাদ দিয়ে শুধু ওই ওয়াশরুমের রিংগুলো স্ল্যাবগুলো ভেঙে দিয়ে যাবে? এর আগে গর্ত ভরাট করে দিয়ে গেছে, তারা তো অন্য কারো জায়গার উপর এটা করতে যাচ্ছে না। এই নিয়ে তারা সবাই খুব ক্ষিপ্ত ছিল। তারা ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেনি যে আসলে কি হতে যাচ্ছে। কি আর করা, তারা সিদ্ধান্ত নেয় সবাই মিলে তারা পাহারা দেবেন। সবাই মিলে পাহারা দেওয়া শুরু করে। তবে পাহারাটা একটু আড়ালে দেওয়ার কাজ চলছিল, যাতে করে অন্যরা বুঝতে না পারে যে পাহারা দেয়া হচ্ছে। আর ওনারা যদি বুঝতে পারে তাহলে আসবে না। অন্যরা এই কারণে বলা হচ্ছে, ওনারা তো চিন্তা করছেন কোনো মানুষই এই কাজ করছে। এভাবে তারা 2 দিন পাহারা দেয়, কিন্তু দেখে কেউ আর ভাঙতে আসে না ওয়াশরুম। কিন্তু তারা কিন্তু হাল ছাড়েনি। দ্বিতীয় দিনেও যখন কেউ আসেনি, তখন এই আব্দুল চাচা এবং রশিদ ভাই ওনারা তৃতীয় দিনের মতো পাহারা দিচ্ছেন। ওই দিন ওই সামনের উঠোনে যে চৌকিটা রয়েছে ওখানে আব্দুল চাচা শুয়ে আছেন, মানে উনি পাহারা দিচ্ছেন। তার কিছুটা দূরে রশিদ ভাই উনি পাহারা দিচ্ছেন। তবে উনি ঘরের ভেতরেই ছিলেন, দরজাটা একটু খোলা রেখেছিলেন আর কি। রাত আনুমানিক প্রায় 1:30-2টা বাজে এমন একটা সময় হঠাৎ করে এই আব্দুল চাচা উনি খেয়াল করেন যে তাদের যে বাঁশঝাড়টা রয়েছে বাড়ির পাশে, ওইখানে মনে হচ্ছে জোরে জোরে নড়াচড়া হচ্ছে। এই আওয়াজ উনি পান। একসময় দেখেন ওই বাঁশঝাড় থেকে কিছু একটা নেমে আসছে। তো চাচা এটা দেখে তার ছেলেকে ডাকেন, এই রশিদ আয় তো, হয়তো কি যেন একটা আসছে, চোর মনে হয় ধরতে পারছি। কোন চোর এই অপকর্মটা করে? এদিকে চাচা তার ছেলেকে ডাক দেওয়ার পরও বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক জিনিস নয়, কারণ উনি গ্রামের মানুষ, উনি তো এত বোকা নন। কিন্তু প্রবলেমটা হয় যে তার ছেলে রশিদ, সে ঘুম থেকে উঠতে উঠতে সে দেখে যে একটা অবয়ব তাদের ওয়াশরুম ভাঙতে শুরু করেছে। তখন এই যে রশিদ ভাই উনি কি করেছে, বড় একটা বাঁশের লাঠি নিয়ে সজোরে ওই অবয়বটাকে আঘাত করতে শুরু করেছে। ওই অবয়বটা বেশ লম্বা চওড়া ছিল। ওদিকে আব্দুল চাচা তার ছেলেকে থামাতে থামাতে ওই অবয়বটা বিশাল একটা আকৃতি ধারণ করে। তখন এই রশিদ ভাইয়ের সেন্স আসে, যারে এতক্ষণ কারে পিটাইলাম। আর এটা দেখার পর এই
আব্দুল চাচা এবং এই রশিদ ভাই দুইজনই চিনতে পারে এটা কোন অবয়ব। ওরা দেখে আরে এটা তো সেই অবয়ব যেই অবয়বটাকে তারা সিডরের রাত্রে মাঠের ভেতরে গাছপালা ছুটতে দেখেছিল। এখন আরো ভালো করে দেখতে পায় যে এই অবয়বটার মাথাটা অস্বাভাবিক রকমের বড়, আর পা বেশ মোটা, আর লাল টকটকে দুটো চোখ, নাকটা এতটাই লম্বা যে নাকটা ঝুলে পড়েছে। তখন চাচা আর এই রশিদ ভাই দুজনই খুব ভয় পায়। আর এমত অবস্থায় ওই অবয়বটা রশিদ ভাইকে বলে ওঠে, তুই আমার গায়ে হাত দিলি, তুই যে আমাকে মারলি, এতে তো আমার একটা চুলেরও ক্ষতি হয়নি, কিন্তু এটা আমার কাছে লজ্জার যে তোর কাছে আমি আঘাত পেলাম। তোরা আমার থাকার জায়গায় ওয়াশরুম দিচ্ছিস, আমি তা সহ্য করছি। তোদেরকে কিছু না বলে আমি কিছু কাজ করে তোদেরকে বোঝাতে চাইলাম যে এই জায়গায় ওয়াশরুম করা যাবে না, এই কারণে আমি ভেঙে দিলাম, গর্ত ভরাট করে দিলাম, তাও তোরা বুঝলি না। আর এবার তোরা আমাকে দেখার পরও আঘাত করলি, তোর যে কি অবস্থা করব আমি তুই বুঝতেও পারছিস না। এই বলে ওই অভাবটা কি করে, রশিদ ভাইকে তুলে নিয়ে মারে সজোর এক আছাড়। এটা দেখে আব্দুল চাচা তো জোরে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন তাদের ঘরের মানুষরা বের হয়ে আসে। বের হয়ে এসে তারা দেখে দুজনেই পড়ে আছে, আর এই রশিদ ভাইয়ের মুখ থেকে রক্ত বের হচ্ছে। তাদেরকে ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়। চোখে মুখে পানি দেওয়ার পর আব্দুল চাচার জ্ঞান ফিরলে উনি বিষয়টি বলেন, কিন্তু তখনও এই যে রশিদ ভাইয়ের জ্ঞান ফেরেনি। রশিদ ভাইয়ের এমন অবস্থা দেখে তার বাবা এই আব্দুল চাচা পরের দিন ভোরবেলা পুটিয়াখালীর জলাবাড়ি মাদ্রাসার এক হুজুর কাছে নিয়ে যান। তো উনি সবকিছু দেখেন। ওই হুজুর আশেপাশে 4-5 এলাকায় আমলের মধ্যে সবচাইতে ভালো, বিশেষ করে রুকিয়ার বিষয় আর কি। তো উনি এগুলো দেখে উনি ওই বাড়িতেও আসেন। তিনি যখন আসছেন প্রথমে তাদের ধানের যে মাঠ, ওই মাঠের সাথে যে চিকন রাস্তা, ওইখানে এসে দাঁড়িয়ে পড়েন। তিনি দূর থেকে আব্দুল চাচাদের বাড়িটা দেখেন। ওনার সাথে সাথে এই আব্দুল চাচা উনিও দাঁড়িয়ে পড়েছিলেন। আব্দুল চাচা তাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে চাইলে তিনি বলেন যে মুরব্বী, আজকে বাড়ির মধ্যে যাব না, যে এখানে আছে এই মুহূর্তে তাকে ঘাটানো ঠিক হবে না, আর সে আপনাদের অকারণে ডিস্টার্ব করবেও না। কেন যেন মনে হচ্ছে আপনারাই কোনো একটা ঝামেলা বাঁধিয়েছেন। সে ঝামেলা করেনি নিজে থেকে। এখন আমি যদি তার সাথে গিয়ে এসব বিষয় নিয়ে কথা বলতে যাই, হিতে বিপরীত হতে পারে। আমার মনে হচ্ছে আমার যে বিদ্যা আছে, এই বিদ্যার থেকে আরো বেশি বিদ্যা সে জানে এবং সে অনেক শক্তিশালী। আপনি এক কাজ করেন, বিকেলবেলা আমার মাদ্রাসায় আসেন, আপনার সাথে এটা নিয়ে বিস্তারিত কথা বলি, আর এর মধ্যে আমি কিছু তথ্য সংগ্রহ করি, দেখি কি করা যায়। এখানে আর এক মুহূর্ত না, তাহলে আপনাদেরও বিপদ, আমারও বিপদ। এই বলে হুজুর চলে যান। আর রশিদ ভাইয়ের আরো ট্রিটমেন্ট যাতে চলতে থাকে এই জন্য উনি পানি এবং সরিষা পরে দিয়ে যান। তো রশিদ ভাইয়ের জ্ঞান ফেরে ওই দিন দুপুরে। মূলত যখন হুজুরের কাছে গিয়েছিলেন তখন রশিদ ভাই যাননি, ওনার বাবা গিয়েছিলেন। ওখানে যাওয়ার পর সবকিছু আলোচনা করে হুজুর তখন এই আব্দুল চাচাদের বাড়িতে আসছিলেন। এদিকে রশিদ ভাই কেন যেন একটু পর পর রক্ত বমি করতে থাকে। তার কি সমস্যা হচ্ছে জানতে চাইলে সেও তার বাবার মতো একই কথা বলে যে কি দেখেছিল সে। তার বাবা যেটা বলেছিল, মানে আব্দুল চাচা যেটা বলেছিল, সেও একইটা বলে যে সে কি দেখেছিল। আর সমস্যার মধ্যে তার যে সমস্যাটা হচ্ছিল, রক্ত বমি হচ্ছিল, তার শরীর খারাপ লাগছিল, এটা বলছে। তবে এই যে আব্দুল চাচা, উনি তো চিৎকার দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। এই আব্দুল চাচা জ্ঞান হারানোর পর নাকি এই রশিদ ভাইকে ওই দানবটা বলেছে, এখানে কোনো ওয়াশরুম বানানো হবে না, এটা আমার জায়গা, আগের ওয়াশরুম যেখানে ছিল ওইখানে বানা, আর এরপর আমার যদি কোনো সমস্যা করিস তাহলে তোদের বংশের সবাইকে কিন্তু আমি মেরে ফেলবো। এটা বলার পর নাকি ওই দানবটা তার আকার পরিবর্তন করে একটি কালো সাপের রূপ নেয়, আর তার বুক একটা ছোবল দেয়
এই রশিদ ভাই তার পরিবারের সবাইকে ওই কামড়ের দাগটা দেখায়। সবাই দেখতে পায় তার বুকের একটা পাশে 4টা দাগ হয়ে আছে। তখন তার পরিবার সবাই বলে, এটা তো সাপের কামড় না, বিষধর সাপে কামড়লে তো আমরা 2টো দাগ দেখি, কিন্তু এখানে তো দেখছি 4টা দাঁতের দাগ, আর দাগগুলো অন্যরকম। তখন রশিদ ভাই বলে যে তা তো আমি জানি না, তবে আমাকে সাপেই কামড় দিয়েছে। যাই হোক, আব্দুল চাচা বিকালে ওই হুজুরের কাছে যান। হুজুর রশিদ ভাইয়ের জ্ঞান ফিরেছে কিনা সেটা জানতে চাইলে ওনার জ্ঞান ফিরেছে এটা আব্দুল চাচা জানান, এবং রশিদ ভাই কি কি বলেছেন সেটা ওই হুজুরকে বলেন। তখন ওই হুজুর বলেন, হ্যাঁ, আপনার ছেলে ঠিকই বলেছে, তাকে কোনো সাধারণ সাপে কাটেনি, এটা একটা জিন সাপ। সে রাগে সাপের আকৃতি নিয়ে রশিদকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছে। আর ওই হুজুর তার সাথে যে জিন আছে তাদের মারফত নাকি জানতে পেরেছেন যে ওইখানে একটা জিন বহু বছর আগে থেকেই বসবাস করছে। সে কাউকে ক্ষতি করতো না, কিন্তু এখন তার বসবাসের জায়গায় একটি ওয়াশরুম বানানো হচ্ছে, এটা ওই জিন কোনোভাবে মেনে নেবে না। আর এদিকে আব্দুল চাচার পরিবারের সদস্য সংখ্যাও বাড়ছে, আর এই কারণে তাদের চলাফেরাও করতে হচ্ছে। আর এই সমস্ত ব্যাপার যদি ঘটতে থাকে তাহলে ওইটাও ওই জিনটার অসুবিধার কারণ হচ্ছে। আর হুজুরের সাথে থাকা জিনেরা ওনাকে ওই জিনের বিষয় থেকে দূরে থাকার জন্য নাকি বলেছে। তখন ওই হুজুর বলেন যে আমি এর সমাধান দিতে পারবো না, এতে আমার ক্ষতি হবে, আর আমার সাথে থাকা জিনদের ওই জিনের সাথে লড়াই করার মতো অতটা শক্তি নাই, আর আপনাদের সমাধানের পথ মানে যেই ব্যাপারটা এটা আমার কাছে হবে না। এখন সমাধান একটাই হতে পারে, আপনারা এই জায়গা ছেড়ে দিয়ে চলে যান, আর যদি যেতে না চান আরো বড় কোনো হুজুর কবিরাজের কাছে গিয়ে দেখতে পারেন। এদিকে আব্দুল চাচা হতাশ হয়ে বলেন যে হুজুর, আমাদের এলাকায় তো আর কোনো লোক নাই যে যার কাছে আমরা এই সমস্যার জন্য যাব, আশেপাশের বহু গ্রামের লোক আপনার কাছে আসে, আপনি যদি সমস্যার সমাধান করে দিতে না পারেন আমরা যাবোটা কোথায়, আর আমরা ওই জায়গা ছেড়েই বা যাবো কোথায়, আমাদের তো ওরকম যাওয়ার মতো জায়গা নাই। তো হুজুরের কাছে যখন অনেক অনুনয় বিনয় করে তারা বলেন, তখন ওই হুজুর একটা ঠিকানা বলেন। ওই ঠিকানার নাম হলো বড় সাতআনি বাজার। ওই স্থান থেকে হুজুরের পরিচিত একজন লোক বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন। উনি এক জায়গায় আসলে খুব একটা স্থায়ী নন, বলতে ব্যবসা বাণিজ্যের কাজে সবসময় উনি মুভমেন্ট করেন আর কি, তবে ওনার মূল বাড়িটা হচ্ছে বড় সাতআনি বাজারে। তো ওইখানে শিকদার হুজুর নামে একজন ব্যক্তি আছেন। তো এই শিকদার হুজুর উনি স্বাভাবিকভাবে কাজকর্ম করেন, স্বাভাবিকভাবেই মানুষের সাথে মেশেন, উনি যে খুব একদম একা একা থাকেন সেটা এরকম নয়। আর এই শিকদার হুজুর এই হুজুরেরও ওস্তাদ। এখন এই শিকদার হুজুর যে খুব ভালো মানের হুজুর এটা অনেকেই কিন্তু ভালো মতো জানেন না, তবে আমি টুকটাক আমল জানেন এটা অনেকে জানে, কিন্তু উনি যে খুব ভালো মানের একজন আমলওয়ালা লোক এবং এইসব বিষয়ে খুব পারদর্শী একজন লোক এটা অনেকেই জানে না। তো তার কাছে যাওয়ার কথা বলেন এই হুজুর। তো যাই হোক, এই আব্দুল চাচা এই শিকদার হুজুরের সাথে দেখা করেন এবং ওই হুজুরকে সবকিছু বলার পর সেই শিকদার হুজুর তার বাড়িতে আসেন এবং এই আব্দুল চাচার বাড়িতে রশিদ ভাইয়ের চিকিৎসা এবং এই জিনের সাথে মূলত সন্ধি করাটাই তার উদ্দেশ্য ছিল। কারণ জিনদেরকে বন্দি করে তাদেরকে শাস্তি দিয়ে কাজ করানো থেকে যদি সন্ধি করে কোনো একটা কাজ করা যায় সেটাতে সবার জন্যই মঙ্গল বয়ে আনে। তো ওই হুজুর মানে ওই শিকদার হুজুর তাদের বাড়িতে এসেই রশিদ ভাই যেই ঘরে থাকতেন ওই ঘরটা শুধু বন্ধ করেন, মানে দোয়া পড়ে বন্ধ করেন আর কি। আর হুজুর অনেক দোয়া কালাম পড়ে একটা শিঙ্গা দিয়ে রশিদ ভাইয়ের সাপে কাটা জায়গায় নিজেই মুখে শিঙ্গা দিয়ে ওই স্থান থেকে বিষ উত্তোলনের কাজ শুরু করেন। হুজুর যখন বিষ টেনে টেনে ওঠাচ্ছিলেন তখন সবাই দেখে হুজুর নিজেও নীল বর্ণ ধারণ করেছেন। অবশ্য হুজুর আগে থেকে বলে রেখেছিলেন তিনি যখন এই বিষ তুলবেন তখন যেন আশেপাশে যে থাকবে তারা পানি ছিটিয়ে দেয়। উনি একটা পানি পরে রেখেছিলেন, ওই পানিটা ছিটিয়ে দিলে উনি স্বাভাবিক হয়ে যাবেন, আর তা না হলে ওনার মৃত্যু অবধারিত। তো হুজুরকে এরকম নীল রং ধারণ করতে দেখে
এই আব্দুল চাচা উনি পানি ছিটিয়ে দেন, তখন হুজুর স্বাভাবিক হয়ে যান। তো হুজুর অনেক কষ্ট করে রশিদ ভাইয়ের শরীর থেকে বিষ নামাতে সক্ষম হন। হুজুরের থাকার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে দেওয়া হয়, তাও শন কুটা এগুলো দিয়ে একটা কুড়ে ঘর বানিয়ে দেওয়া হয় আর কি। হুজুরকে তাদের বসত ঘরে থাকার জন্য ওনারা অনুরোধ করেন, কিন্তু হুজুর বলেন যে রাতে ওই দানবটার সাথে উনি একা কথা বলতে চান, আর হুজুর নিরিবিলি তার সব কাজ করতে চান। তাই হুজুর এমনভাবে একটা কুড়ে ঘর বানিয়েই থাকার অনুরোধ করেছিলেন ওনাদেরকে, এবং ওনারাও সেটা করে দিয়েছিলেন। হুজুর ওই বাড়িতে 7 দিন অবস্থান করেন। তো আব্দুল চাচাদের বাড়ি এই 7 দিন উনি অবস্থান করে বিভিন্ন ধরনের রুকিয়া এগুলো করেছিলেন। তো 7ম দিন হুজুর তাদেরকে বলেন যে ওই জিনের সাথে আমি দেখা করেছি, সে আমাকে দেখে খুবই রাগান্বিত হয়েছে, তবে তাকে আমি বুঝিয়ে অনেক কষ্টে বসে এনেছি। আপনাদের এখানে আমার আরো কিছুদিন থাকার দরকার, কিন্তু আমারও তো ঘর সংসার আছে, তাই আমাকে যেতে হবে। কিন্তু আপনারা ভয় পাবেন না, ওই জিন এখন আর আপনাদের কোনো ক্ষতি করবে না। তবে এইখানে ওয়াশরুমের কাজ একদম বন্ধ, এখানে আর কোনো ওয়াশরুম হবে না। আর আপনারা রাতের বেলা অহেতুক কোনো প্রাণীর গায়েও হাত দেবেন না ভুলেও। অস্বাভাবিক কোনো কিছু দেখলে তা থেকে দূরে থাকবেন। আমি কিছুদিন পর ইনশাল্লাহ আবার আসবো, আর কোনো দরকার হলে যোগাযোগ করবেন। এরপরে 1 থেকে 1.5 বছর কেটে যায়, সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। ওখানেও আর ওয়াশরুম হয়নি। কিন্তু একদিন খবর আসে সে শিকদার হুজুর মারা গেছেন। তাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে পাশের খালে তার ঘাড় ভাঙা অবস্থায় দেহটা পাওয়া গিয়েছিল, আর তার সমস্ত শরীরে আঁচড়ের দাগ। হুজুর যেহেতু এই জিনে ধরা বিভিন্ন ট্রিটমেন্টগুলো করতেন, ওনার তো অদৃশ্য জগতের শক্তিরও অভাব ছিল না, হয়তোবা এমনই কেউ তাকে হত্যা করেছিল। হুজুরের বাড়ির আশেপাশের মানুষ তার এমন মৃত্যু দেখে আতকে উঠেছিলেন। আতকে ওঠাটাই স্বাভাবিক। হুজুরের মারা যাওয়ার পর থেকেই এই যে আব্দুল চাচা, ওনার পরিবারের সাথে কিছু ঘটনা ঘটা শুরু হয়ে যায়। কিন্তু উনি যখন ওই বাড়ি থেকে চলে গিয়েছিলেন, এরপরে 1-1.5 বছর কিন্তু কোনো সমস্যা হয়নি। এখানে যে কোনো জিন ভূত আছে এই টাইপের কোনো আলামতও তারা টের পাননি এই সময়ের মধ্যে। কিন্তু এরপর থেকেই ঘটনা শুরু হয়ে গিয়েছিল। প্রথম ঘটনাগুলো ছিল এমন যে এই যে রশিদ ভাই একদিন রাতে কাজ সেরে বাড়ি আসছিলেন। ওই যে আমরা ধানের যে মাঠের কথা বলেছি, ওখানে একটা সরু রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে উনি আসছিলেন। ওই সময় তার সাথে কোনো লাইট ছিল না। ওই রাস্তার যেই জায়গাটা ছিল, ঠিক উনি যে জায়গাটাতে এসেছিলেন আর কি, ওখানে একটা রেইন ট্রি গাছ ছিল, ওই গাছের ডাল পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে আর কি। তো এই রশিদ ভাই আসছিলেন ঠিক ওই জায়গায়, গাছের নিচে যখন এসেছেন তখন একটা সাদা কিছুর সাথে উনি ধাক্কা খান। সেটা কি এটা দেখার জন্য উপরের দিকে তাকান। উনি দেখেন ওই রেইন ট্রি গাছের একটা ডালের সাথে একটা লাশ ঝুলছে। সে লাশের শরীরে সাদা কাপড় পরা, আর চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে দেখেছিলেন ওই লাশটার জিভ ঝুলে আছে আর চোখ দুটো খোলা, অনেক বড় বড় করে খোলা। তো রশিদ ভাই প্রথমে ভেবেছেন কেউ সুইসাইড করলো কিনা, যদিও এটা দেখে উনি ভয় পেয়েছেন, কিন্তু উনি বিষয়টা কোনো মানুষের লাশ এটা হবে এটাই উনি ভেবে নিয়েছিলেন। কিন্তু ওনার ভুল ভেঙে যায় যখনই উনি দেখতে পান ওই লাশটা দাঁত বের করে হি হি করে একটা বিশ্রী হাসি দেয়। আর এটা দেখে রশিদ ভাই অনেক জোরে চিৎকার দিয়ে দৌড়ে তার বাড়িতে চলে যান। তার বাড়ি ওই জায়গায় যেটা ছিল আর কি, ওই জায়গা থেকে তার বাড়িতে যেতে দৌড় দিলে 1 মিনিট লাগবে। উনি বাড়িতে গিয়ে অজ্ঞান হননি, তবে উনি ভাবতে থাকে যে এটা আমি কি দেখলাম, এতদিন পরে এটা আমি কেন দেখলাম, হঠাৎ করে আমার সাথে কেন হলো। সে কথা বাড়ির সবাইকে না বললেও তার মাকে বলেছিলেন। তার মা এটা শুনে গরম পানি দিয়ে ছেলেকে গোসল করে তারপরে ঘরে তোলেন। যাই হোক, এরপর আবার বেশ কিছুদিন একদম স্বাভাবিক ছিল সবকিছু। রশিদ ভাইয়ের 2 ছেলে 2 মেয়ে, আমরা শুরুতে বলেছি। তার বড় ছেলে এবং ছোট ছেলে সামনের দিকে একটা রুম ছিল, সেটাতে ঘুমাতো। আর তাদের কবুতরের খোপ ছিল একদম ওই ঘরের সাথে, যেমনটা আমরা গ্রামের টিনের ঘরে দেখি আর কি। রশিদ ভাইয়ের বড় ছেলের নাম ইলিয়াস আর ছোট ছেলের নাম আমিন। তো এই 2 জন ঘুমিয়ে আছে। হঠাৎ করে ঘুম ভাঙে তার বড় ছেলের ওই শব্দে।
সে শব্দ শুনতে পায় যে কবুতরের যে খোপটা আছে সেটা মনে হচ্ছে দুলছে, আর ঘরের আড়ার সাথে ধাক্কা লাগছে, শব্দ হচ্ছে। ছেলেটা ভেবেছে যে এভাবে শব্দ হচ্ছে, ঝড়টা শুরু হলো কিনা। কিন্তু ঝড়ের রাত্রেও তো এত জোরে ধাক্কা লাগে না ঘরের সাথে, ব্যাপারটা কি? এমনটা ভাবতে ভাবতে ওই ইলিয়াস সে কি করে, সে ওইটা কি এটা দেখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদের কিন্তু প্রত্যেকের বারণ ছিল রাত্রে বাইরে যাই হোক না কেন বাইরে যাওয়া যাবে না, যাই শুনুক না কেন কেউ ডাকলেও বাইরে যাওয়া যাবে না। ওরা তো জানতো যে এখানে জিন ভূতের উপদ্রব আছে। তো ছেলেটা কি করেছে, মানে ওই ইলিয়াস, সে জানালা খুলে বা দরজা খুলে বাইরে কি হচ্ছে এটা দেখতে না গিয়ে সে চৌকি থেকে নেমে ওই যে আমরা যে কাঠের যে ফ্রেমের ঘরগুলা দেখি, আমরা যেই ডোয়া বলি আর কি, ঘরের যে মেঝে, এটা থেকে কিন্তু কাঠের ফ্রেমের কিছুটা উচ্চতা থাকে, মানে কিছুটা ফাঁকা থাকে নিচে। অনেক গ্রামের অনেক ঘর এরকম আছে আর কি। তো এরকম ফাঁকা ছিল, তো যেই অংশে ওই কবুতরের খোপটা ছিল ওই অংশে ফাঁকা ছিল। তো এই ছেলেটা কি করেছে, সেই ফাঁকা জায়গা থেকে নিচু হয়ে মানে মাথা ফ্লোরের সাথে লাগিয়ে দিয়ে দেখার চেষ্টা করছে যে বাইরে আসলে কি। তখন এই ইলিয়াস ছেলেটা একটা মারাত্মক দৃশ্য দেখে। সে দেখে বিশাল বিশাল দুটো পা। এই পা দুটোর আঙ্গুলগুলো একটার সাথে একটা লাগানো। আঙ্গুলগুলো মনে হচ্ছে ঠিকই আছে 5টা, কিন্তু মনে হচ্ছে 2টা। কারণ হচ্ছে এই বৃদ্ধা আঙ্গুল যেটা, এটা আলাদা ছিল, বাকি আঙ্গুলগুলো একটার সাথে একটা জোড়া লাগানো ছিল। আর ওই পায়ে পায়েলের মতো কিছু একটা পরা, ওটা একটা রিং আর কি। অনেক সময় আমরা দেখি যে কেউ পায়ে কোনো রিং পরেছে, ঠিক এরকম। আর রিংটা খুব ভারী মনে হচ্ছিল দেখে। এক পায়ে একটা রিং ছিল, আর পা তো অসম্ভব রকমের মোটা আর লোম দিয়ে ভরা ছিল, বিশেষ করে পায়ের গোড়ালির উপরের অংশ। এই পায়ের নখগুলো এমন যে তা দিয়ে কোনো একটা শক্তিশালী প্রাণীকেও জবাই করে ফেলা যাবে অনায়াসে, মনে হচ্ছে এতটা বড় এবং ধারালো। সে এই দৃশ্য দেখে নিজের অজান্তেই জোরে ওরে বাবারে বলে একটা চিৎকার দিয়ে ওঠে। আর তখন বাইরে থাকা ওই অভাবটা বুঝতে পারে যে কেউ একটা তাকে দেখে ফেলেছে। তখন ওই শব্দের উৎস সে তো বুঝতে পারে। তখন ওই অবয়বটাও মাথা ঝুঁকিয়ে ওই ফাঁকা অংশ দিয়ে দেখে যে ওপারে কে আছে। তখন সে দেখে ফেলে ইলিয়াসকে। ইলিয়াসের সাথে তখন তার চোখাচোখি হয়ে যায়। ইলিয়াস তার চেহারার বর্ণনা এমন ভাবে দিয়েছিল যে অবয়বটার ঠোঁট অনেক মোটা, চোখগুলো লাল, আর অনেক দাঁতগুলো কালচে, আর চুলগুলো যতটুকু দেখা গিয়েছিল জট পাকানো, আর নাকের ছিদ্র একটা, আর নাকটা এতটাই ভোঁতা যে শুধু একটা ছিদ্রই দেখা যাচ্ছিল আর ঝুলে পড়েছিল ওই নাকটা। ওই অবয়বটা তাদের ঘরের মাটির ফ্লোর যেটা, ওইটা ভেদ করে হাত দিয়ে ইলিয়াসকে খপ করে ধরে ফেলে এবং টান দিয়ে সে বাইরে নিয়ে যেতে চায়। অথচ তার শরীর কিন্তু ওই ফাঁকা অংশ দিয়ে যাবে না, কিন্তু ওই ফাঁকা অংশে গিয়ে এই ইলিয়াসের দেহ আটকে যায়। ইলিয়াস তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, তার চিৎকারে ঘরের অন্যের সবার ঘুম ভেঙে যায়। তখন তারাও চলে আসে সেখানে এবং দেখে যে ইলিয়াস একটা জায়গায় আটকে আছে আর কিছু একটা তাকে টানছে। যখনই লোকজন এসে যায় তখন ওই অবয়বটা ইলিয়াসকে ছেড়ে দেয়। এই ঘটনার পর ইলিয়াস প্রচন্ড ভয় পেয়ে একদম ট্রমাটাইজড হয়ে গিয়েছিল। ও সবসময় ভয়ে থাকতো। আর ইলিয়াসকে সেই হুজুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করিয়ে আনে তার বাবা, মানে রশিদ ভাই। আর ইলিয়াস অবশ্য কিছুদিন পরে ভালো হয়ে ওঠে। এর একদিন এক রাত পর, রাত তখন প্রায় 4টা বাজে, তখন আব্দুল চাচা কাজ থেকে ফিরেছে। প্রচুর গরম ছিল, তাই তিনি দক্ষিণ দিকে জানালা খুলে জানালার সাথে পা বাঁধিয়ে দিয়ে শুয়ে আছেন। অনেক সময় আমরা পা উঁচু করে শুই না, অনেক সময় ফ্যানের দিকে বা জানালার দিকে পাটা উঁচু করে দিয়ে রাখি। আর ওনার স্ত্রী তার জন্য খাবার রেডি করছে, কারণ অনেক দূর থেকে এসেছে এত রাত্রে। উনি কিন্তু আসার পথে কোনো ভয় ভীতি পাননি, মানে কোনো ভয়ের কোনো জিনিস দেখেননি। হঠাৎ করে এই
আব্দুল চাচা উনি দেখেন যে একটা অবয়ব এসে তার খপ করে পা ধরে ফেলেছে আর তাকে সজোরে টানতে থাকে বাইরের দিকে। এমন জোর টান দেন যে জানালা ভেঙে আব্দুল চাচা বাইরে চলে যান। তিনি চিৎকার শুরু করলে সবার আসতে আসতে ততক্ষণে কিন্তু তাকে ওই অবয়বটা ঘরের বাইরে নিয়ে চলে গেছে, বেশ খানিকটা নিয়ে গেছে। ওদিকে তার স্ত্রী, নাতি, ছেলে, বৌমা সবাই মিলে এই আব্দুল চাচাকে উদ্ধার করার জন্য বাইরে চলে যান। তারা উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে এই আব্দুল চাচা কিন্তু অজ্ঞান হয়ে গেছে। তার জ্ঞান ফিরে আসলে তিনি সবকিছু সবাইকে বলেন যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। ওই অবয়বটা তাকে বাইরে নিয়ে গিয়ে নাকি আছাড় মারতে থাকে এবং তখন তিনি জ্ঞান হারান। এরপর এই ফ্যামিলি এই পিশাচের যন্ত্রণা, আতঙ্কে, ভয়ে দিশাহারা হয়ে আবারও সেই হুজুরের কাছে যান। হুজুর আব্দুল চাচাকে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু এবার তারা হুজুরের কাছে এই বলে সাহায্য চান যে যে কোনোভাবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তখন হুজুরও তার অসহায়ত্বের কথা বলেন। হুজুর জানান যে আমি নিরুপায়, আমি যদি কোনো চেষ্টা করিও তাতে কাজ হবে না, এটা আমার জানা জ্ঞান থেকেও অনেক বড় জ্ঞানের কাজ। আমি যে উস্তাদের কাছে অতি প্রাকৃত বিষয়ের শিক্ষা নিয়েছি, সেই উস্তাদকে ওরা মেরে ফেলেছে। এখন আমার শক্তি আরো কমে গিয়েছে। আমি যা না পারতাম আমার উস্তাদ আমাকে সাহায্য করত, এখন সেই হাতটাও আমার মাথার উপর নাই। আল্লাহর কাছে সাহায্য চান, তিনি হয়তোবা কোনো ব্যবস্থা করবেন। তারা আবার নিরুপায় হয়ে বাড়িতে ফেরত আসেন। তাদের অবস্থা এমনও না যে তারা এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবে, সেটা শুরুতেই বলেছি প্রিয় লিসেনার্স। জায়গা জমি যতটুকু ছিল তা বিক্রি করে দিয়ে এই শেষ সম্বল বাপের ভিটা আঁকড়ে ধরে তারা বেঁচে আছে, আব্দুল চাচা, তার পরিবার। তবে ওই হুজুর তাদেরকে বলে দেন, ওই অশরীরই আপনাদের তেমন কোনো ক্ষতি না করলেও এই রশিদ ভাইয়ের ক্ষতি করার জন্য সে পাগল হয়ে আছে, মানে উন্মাদ হয়ে আছে। আর শিকদার হুজুর মারা যাওয়ার পর সে আরো ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ শিকদার হুজুর যেভাবেই হোক ওই জিনটাকে বশে এনে রেখেছিলেন। কোনো এক অশরীরী, সেটা হয়তোবা এই অশরীরী না, কোনো এক অশরীরী শিকদার হুজুরকে হত্যা করার পর এখন এই অশরীরী আর সেই শিকদার হুজুরের কথা মানতে বাধ্য নন। এই কারণে সে এখন আবার ক্ষতি করার প্রক্রিয়া করে যাচ্ছে এবং সেটা করছে। এখন ওই অশরীরী কোনো পিছুটান নাই। তো যাই হোক, এই সমস্ত কথা বলে ওই হুজুর এটাও বলে দেন আব্দুল চাচাকে যে রহিমকে সাবধানে রাখবেন। আর রহিম ওই অশরীর গায়ে হাত দিয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছে। আর হুজুর এটাও বলে দেন যে আপনারা যদি পারেন আরো বড় কোনো আলেম বা পীর সাহেবের কাছে যান, ওখানে হয়তো সাহায্য করার মতো কোনো না হুজুর তো আছেই, হয়তোবা তার হস্তক্ষেপে এই জিনের অত্যাচার থেকে আপনারা মুক্ত হতে পারেন। আর সমস্যা যেটা হয় যে এরপর থেকে আবার বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি, প্রায় 1 বছর কোনো সমস্যা হয়নি। আর এই আব্দুল চাচা আর ওই যে রশিদ ভাই, ওনারা তো দিন মজুরে কাজ করতেন। ওনারা যখন দেখলেন এরপরে 1 দিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কোনো সমস্যা হয় না, তো ওনারাও আর অন্য কোনো হুজুরের কাছে যাননি। তো 1 বছর তো কোনো সমস্যাই হলো না। এর মধ্যে কি হয়, একদিন হঠাৎ এই রশিদ ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়, মেয়েকে দেখতে আসবে। তো এই রশিদ ভাই তার শ্বশুর বাড়িতে উনি যান শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার জন্য, মেয়েকে দেখতে আসবে, আপনারা একটু আসেন। তো উনি দাওয়াত দিয়ে চলে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তার শ্বশুর বাড়ি হলো ওখানে একটা জায়গা আছে, এটার নাম হলো বাদুরতলা, ওইখানে। তো তার শ্বশুর বাড়ি থেকে আসতে তাকে একটা মাঠ পেরিয়ে আসতে হবে। তিনি আসার সময় খেয়াল করেন ওই ধানের মাঠের মধ্যে মস্ত বড় একটা প্রাসাদ, আর অনেক মানুষ ওই প্রাসাদের দিকে যাচ্ছে। যেন একটা মুখরিত এলাকা, লোকে লোকারণ্য। তার কোনো ভয়ই লাগে না, সে অবাক হয় যে আরে এখানে আবার প্রাসাদ আসলো কোত্থেকে, এখানে তাকে কোনো প্রাসাদ দেখিনি। আসলে উনি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন, একটা মায়াজালের মধ্যে চলে গিয়েছিলেন। তিনি ওই প্রাসাদের দিকে আগাতে থাকেন। হাঁটতে হাঁটতে ওই প্রাসাদের কাছে একটা উঁচু স্থানে গিয়ে তিনি দাঁড়ান। এদিকে এই যে রশিদ ভাই যে ধানের মাঠের মধ্যে দিয়ে একা একা হাঁটছে, এটা আবার এক ইমাম সাহেব দেখে ফেলে। উনি একটা মসজিদের মুয়াজ্জিন প্লাস ইমাম ছিলেন। উনি এশার আজান দেওয়ার জন্য নিকটস্থ মসজিদে যাচ্ছিলেন। তিনি এই রশিদ ভাইকে দেখেই বুঝতে পেরেছিলেন যে এই রশিদ ভাই অলরেডি পজেসড হয়ে আছেন। তাই
ওই ইমাম সাহেব উনি ওই রশিদ ভাইয়ের পিছু নিয়েছিলেন। তো ওই হুজুর বলেন যে উনি অনেক ডেকেছিলেন রশিদ ভাইকে, উনি দৌড়েও ছিলেন, কিন্তু উনি রশিদ ভাইকে ধরতে পারেননি। আর রশিদ ভাই যখন একটি উঁচু জায়গায় গিয়ে পৌঁছান তখন নাকি সে আচমকা নিচের দিকে তলিয়ে যেতে থাকেন, মানে মাটির ভেতরে ঢুকে যেতে থাকেন। তার কাছে এমনটা মনে হচ্ছিল, মনে হচ্ছে একদম উনি মাটির ভেতরে চলে যাচ্ছেন। ওই সময় ইমাম সাহেব এসে নাকি তাকে খপ করে ধরে ফেলেছে, এবং ধরে ফেলার পর ইমাম সাহেব ওই জায়গাতেই চিৎকার করে আজান দিতে শুরু করে। ইমাম সাহেব বুঝতে পেরেছিলেন তাকে হয়তো কোনো গয়লান জিনে ধরেছে, এবং এরকম অবস্থায় কি করতে হবে উনি জানতেন, আজান দিতে হবে। আর ইমাম সাহেবের আজান শুনে এই রশিদ ভাই সজ্ঞানে ফেরত আসেন। উনি যে ঘোরের মধ্যে ছিলেন সেই ঘোর থেকে একদম বাস্তব জগতে ফেরত আসেন। তখন উনি বুঝতে পারেন যে এতক্ষণ যেটা দেখছিলেন এটা তো আসলে ঠিক না, এটা ছিল একটা মায়াজাল। উনি এসব চিন্তা করে ভয়ে তখন জ্ঞান হারিয়ে ফেলেন। ওই হুজুর তাকে চিনতে পেরেছিলেন, কারণ যেহেতু ওনার শ্বশুর বাড়িতে সবসময় আসা যাওয়া করতেন, এই হুজুরও ওনার শ্বশুর শাশুড়িকে চিনতেন, আর এই রশিদ ভাইকেও চিনতেন। যার কারণে এই হুজুর কি করেছিল, তাকে নিয়ে আর মানে আরো 1-2 জন লোককে ডেকেছিল, তাকে ধরাধরি করে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসেন। এখন পরের দিন তো এই রশিদ ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, বাড়িতে তো যেতেই হবে। তো শ্বশুর বাড়ি থেকে আরো কয়েকজন এই রশিদ ভাইকে নিয়ে ওই রাতের বেলায় রশিদ ভাইয়ের বাড়িতে চলে আসেন। তো তারা সারাদিন থাকেন। সন্ধ্যার দিকে ওই গেস্টরা বাড়ি থেকে যখন চলে যাচ্ছিল তখন এই রশিদ ভাই বাদে অন্য সবাই ওই গেস্টদেরকে এগিয়ে দেওয়ার জন্য মেইন রাস্তা পর্যন্ত যান। বাড়িতে তখন এই রশিদ ভাই একলাই ছিলেন, ঘরের কোনো একটা কাজ করছিলেন আর কি। এমন সময় বাইরে থেকে কেউ একজন তাকে ডাকে। সেটা শুনে ভাবে হয়তো পরিচিত কেউই, হয়তো এই যে গেস্ট টেস্ট এসেছে, এটা আবার কেউ জিজ্ঞেস করতে এসেছে কে আসলো বাড়িতে। গ্রামে তো অনেকে জিজ্ঞেস করে। সন্ধ্যা তখন 7টা বাজে। তখন কোনো ভয়ের চিন্তা ওই সময় মাথায় আসেনি, কারণ 1 বছর হয়ে গেছে। উনি তো ওনার নিজের বাড়িতে কোনো জিনিস সমস্যায় পড়েননি। আর গত দিন যেটা পড়েছিলেন এটা তো ওই মাঠের মধ্যে, এটা তো ওই জিন না। অনেকেই এই টাইপের ভয় পায় আর কি মাঠের মধ্যে, যেটাকে কানা ভুলো বলে। এই টাইপের কোনো একটা সমস্যা হয়েছিল, এই কারণে মূলত তিনি এই বিষয়ে খুব বেশি 7-5 না ভেবেই দরজা খুলেই দিতেই দেখেন টিনের চালের উপর শরীর একটা জিনিস, মানে শরীরটা টিনের চালের উপর, আর অবয়বটার ঘাড় থেকে বাকি অংশ ঝুলে আছে তার দরজার নিচের দিকে, মানে দরজার উপরে। আর ওই অবয়বটার জিভ বেয়ে পানি ঝরছে। ওই অবয়বটা ঠিক বাদুরের মতো ঝুলেছিল অনেকটা। আর ওটার মাথা অস্বাভাবিক রকমের বড়, চোখ রক্ত লাল। ওই অবয়বটা রশিদ ভাইকে খপ করে ধরে হ্যাচকা টানে উপরে নিয়ে যায়। আর রশিদ ভাই দোয়া কালাম পড়ছে ভয়ে, আর উনিও দিয়েছেন এক চিৎকার। তার পরিবারের সদস্যরা 3 থেকে 4 মিনিটের মধ্যে চলে এসেছিল, কিন্তু তারা দেখে এই রশিদ ভাইয়ের নিথর দেহ ঘরের সামনে পড়ে আছে। সে মারা যায়নি, অজ্ঞান হয়েছিল। সারা শরীরের বিভিন্ন জয়েন্টে ফুলে উঠেছে। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দেখিয়ে ব্যান্ডেজ করে নিয়ে আসে। আর রশিদ ভাইয়ের জ্ঞানও ফেরে। তো রশিদ ভাই সবার কাছে ঘটনাটা বলে যে কি হয়েছিল, কিন্তু এরপর রশিদ ভাই আর কখনোই সুস্থ হয়ে ওঠেননি। তার সারা শরীর ফুলে যায়, 2টো পা এতটাই ফুলে যায় যে সে হাঁটতেও পারতো না। এমন ভাবে কিছুদিন যেতে না যেতে সে রক্ত বমি করতে থাকে। রশিদ ভাইকে ডাক্তার বলেছিল তার নাকি জন্ডিস হয়েছে, কিন্তু হুজুর কবিরাজ এনারা বলেছিলেন ওই দানবের আক্রমণের ফলেই তার এই সমস্যা হয়েছে, আর তার এই পরিণতি ওই দানবটাই করেছে। ওই অশরীরীটা রশিদ ভাইয়ের দেহের ভিতরের অর্গানগুলো একদম নষ্ট করে দিয়েছে। রশিদ ভাই কবিরাজি ওষুধ খেত, আর ডাক্তার তাকে সকালে শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে বলেছিল, যাতে করে জন্ডিসের জন্য তার উপকার হয় আর কি। তো ডাক্তারের এই কথা শুনে সকাল সকাল উনি এই কাজ করত, হাঁটতো কিন্তু শিশির ভেজা ঘাসের উপর দিয়ে। আর এই যে জাহিদুর রহমান পিয়াল ভাই, উনি নিজেও কিন্তু সকালবেলা তাকে হাঁটতে দেখেছেন এভাবে। তো উনি চিকিৎসা করেছিলেন যথাসম্ভব, কিন্তু ওনার শেষ রক্ষা হয়নি। এই ঘটনার পর 2 থেকে 3 মাস উনি ভুগেছিলেন। এরপরে উনি একদিন মারা যান। ডাক্তারের মতে তার লিভার সিরোসিস হয়েছিল, কিন্তু এর আগে কখনোই ওনার কিন্তু এই জন্ডিস বা লিভার সিরোসিসের কোনো লক্ষণ ওনার দ্বারা কিন্তু প্রকাশিত হয়নি, বা ওনার শরীর থেকে প্রকাশিত হয়নি, কোনো উপসর্গই দেখা যায়নি।
আর বলেছি যে হুজুর কবিরাজ ওনারা বলেছিলেন যে এই অশরীরীর কারণে এটা হয়েছে। এটা এমন অবস্থায় ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না। রশিদ ভাই মারা গিয়েছেন, আর এই আব্দুল চাচা আর তার পরিবার এখন ওই বাড়িতেই বসবাস করেন। রশিদ ভাইয়ের স্ত্রী সন্তান এখন ঢাকায় আছে, আর আব্দুল চাচা এবং তার স্ত্রী ওই বাড়িতেই দিন কাটাচ্ছেন। রশিদ ভাইয়ের কবরের কাছে গিয়ে তার বাবা মায়ের আহাজারি এখনো ওই এলাকাবাসীর মনের মধ্যে কষ্টের সৃষ্টি করে। রশিদ ভাই তার মা বাবার একমাত্র ছেলে ছিল। আব্দুল চাচা এবং তার স্ত্রী এই ঘটনা কাউকে তেমন একটা বলে না, কারণ এগুলো বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তার একমাত্র সন্তান চলে গিয়েছে, মারা গিয়েছে। আর ওই ভিটা নিয়ে ওনারা খুব বেশি আলোচনা করেন না, কারণ হলো মানুষ জানলে এদিকে রাত বিরেতে হাঁটতে চাইবে না, এদিকে দিনের বেলাতে আসতে চাইবে না। আর এখন তো আসলে ওরকম কোনো ঘটনা ঘটে না। ওনারা যদি ওই জায়গা ছেড়ে চলে যেতে পারতেন তাহলে হয়তোবা ওনাদের সাথে এই ঘটনা ঘটতো না। কিন্তু আল্লাহ যার মৃত্যু যেভাবে লিখে রেখেছে ওভাবেই তো হবে, কোনো না কোনো ভাবে হবে। কারো মৃত্যু যদি আল্লাহ লিখে রাখেন যে অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে হবে, তাহলে সেই ব্যক্তি পাসপোর্ট ভিসা করে কষ্ট করে বিমানের টিকিট কেটে এই দুর্গম পথ পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকা যাবে এবং ওখানে তার মৃত্যু হবে। তিনি ভাবছেন যে আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু আসলে ওখানে তার মৃত্যু লেখা। প্রিয় লিসেনার্স, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কোথায়, কখন, কিভাবে হবে। আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করান। এটাই আমাদের সবচাইতে বড় চাওয়া, কারণ ঈমানের সাথে মৃত্যুবরণ করলে বাকি পথ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই, চমৎকার একটি ঘটনা তিনি আমাদেরকে দিয়েছেন। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে ঘটনাগুলো আমি নিয়ে আসিছি সবগুলোই কিন্তু বাছাইকৃত ঘটনা। আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসি থাকি। আর এরকম সুন্দর সুন্দর ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়তই রাত 10টার সময় এই চ্যানেলে সুন্দর সুন্দর ঘটনাগুলো পাবলিশ করে থাকি। সো আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আসবো এর পরবর্তীতেও। সো আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আপনাদের জন্যই আমি কিন্তু সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে আসি। সো আজকে যে এপিসোডগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য। আর কার এপিসোডগুলো আপনাদের কোন ঘটনাটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন ঘটনাগুলো নিয়ে আসার জন্য। সো অবশ্যই এর পরবর্তীতে আরও নতুন নতুন ঘটনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো। আর আজকে যে ঘটনাটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর আপনাদের যদি নিজেদের কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করবো আপনাদের এই ঘটনাগুলো শোনাই দিতে, আর ইমেল আইডিতে পাঠাই দিতে পারেন আপনাদের ঘটনাটি। সো আজকের মধ্যে এখানে সমাপ্ত। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়।